অনকোলজি বই তো কেউ পড়ে না, স্টুডেন্ট সংখ্যা খুবই কম। তা নেচারালি আমাদের কিন্তু অ্যাভেলেবল বইগুলা আমাদের কাছে খুব সহজে আসতো না, এবং কিনে ফেলে ওনার পিছনে লাগতাম আমি, যে এটিকে কীভাবে ফটোকপি করা যায়। আমার স্পষ্ট মনে আছে, আপনি অবাক হয়ে যাবেন, এটা ফুটবল কেনার টাকা কিন্তু আমাদের ছিল না। আমার বাবা মারা, শুধু আমার বাবা মা না, দুপুরে আমি বুঝতে পারতাম যে বাসায় ইলিশ মাছ রান্না করছে। একদম ট্রুলি স্পিকিং, এটা আমার এখনো মানে স্মরণ আসতেছে। এই ছাগল চুরি করে 130 টাকা মানে পাওয়া গেল। 130 টাকা পকেটে নিয়ে আপনারা দুজন গেলেন মেলাতে। ওই যে বিকেলে আমরা কিভাবে যাওয়া যায়। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রেনাটা ক্যান্সার কেয়ার প্রেজেন্টস দ্য ডক্টরস ডায়েরির আজকের আয়োজনে আমরা কথা বলতে যাচ্ছি ক্যান্সার বিষয়টি নিয়ে, এবং অবশ্যই একজন অনকোলজিস্ট রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট অনকোলজিস্ট, বাংলাদেশের প্রথিত যশা অনকোলজিস্ট রয়েছেন আমাদের সঙ্গে। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার রকিবউদ্দিন আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে, যিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে দীর্ঘদিন রেডিয়েশন অনকোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেছেন, এবং বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন। স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ আমাদেরকে এই প্রোগ্রাম সংযুক্ত হয়ে আজকে এই ক্যান্সার নিয়ে দুটি কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ, সেটির জন্য আমরা অপেক্ষা করি। ধন্যবাদ স্যার। আমরা সবাই জানি আসলে ক্যান্সার বা কর্কট রোগ এই যে বিষয়, এই বিষয়টি নিয়ে সচেতনতার জন্য আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু একটা ভীতি তো রয়েই যায়। ক্যান্সার বিষয়ে একটা ভীতি রয়ে যায়। তো স্যার, এই ক্যান্সার বিষয়ে ভীতিটা এখন কি একটু কমে এসেছে? আপনি কি মনে করেন? অ্যাকচুয়ালি ক্যান্সার 3 রকম। একটিকে বলা হয় প্রিভেনশন, অর্থাৎ যাতে না হয় সেই অংশ। একটিকে বলা হয় কিওরেবল, অর্থাৎ আমরা চিকিৎসা করলে ভালো হয়ে যায়। আর কিছু অংশ রয়েছে যেগুলি আসলে ভালো হয় না, বাট ওই অংশটুকুরও কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে, এবং ওই অংশটুকুকে যদি আমরা ট্রিট করি প্রপারলি, সঠিক ওয়েতে চিকিৎসা করলে সেইখান থেকেও কিন্তু রোগীর আরাম বা উপশম হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং অযথা ভয় পাওয়ার খুব ইস্যু কিন্তু এখন আর নেই। স্যার, জানতে চাচ্ছি, আপনি একজন অনকোলজিস্ট এবং ক্যান্সার জাতীয় একটি বিষয় নিয়ে আপনি কথা বলে থাকেন, কাজ করে থাকেন। এই অনকোলজিস্ট হওয়ার পেছনে আপনার স্পৃহা কে দিয়েছে, এবং এটি কি আপনার জীবনের মূল লক্ষ্য ছিল কিনা? না, ট্রুলি স্পিকিং আসলে শুরুতে আমি অনকোলজিস্ট হতে চাই নাই, বলা যেতে পারে। এটি হঠাৎ করেই এই ফিল্ডে চলে আসা। আমি আসলে মেডিসিন ক্যারিয়ার করব এরকমই একটা চিন্তা ছিল। আমাদের সময় কিন্তু ক্যারিয়ার করাটা খুব ইজি ছিল না। আমি অনেক পুরনো লোক, বুঝতেই পারছেন। জি স্যার। তো তখন আমি মানে এফসিপিএস মেডিসিনের জন্য কয়েক দফাই চেষ্টা করেছি, এবং একবার পার্ট 1-এ আমি প্রায় কৃতকার্যও হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার টাইমটা বেশ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এর পিছনে আবারও আমি কতটুকু কি করব সেটি একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আমার ওয়াইফেরও বলল যে তুমি এক কাজ করো, আমি কিন্তু বাংলাদেশের মানে এমডি অনকোলজি এটি প্রথম ব্যাচ। আজকে যেটি বিএমইউ সেটি তখন বিএসএমইউ ছিল। ওই সময় কিন্তু আমি এই প্রথম ব্যাচ মানে এমডি অনকোলজিতে বিএমইউতে সেবার প্রথম এই কোর্সটা চালু হয়েছিল। রেডিয়েশন অনকোলজিতে এমডি কোর্স ওই দফাতেই প্রথম চালু হয়েছে, এবং আমি প্রথম ব্যাচের মানে স্টুডেন্ট। নেচারালি ওইটা যেহেতু প্রথম হয়েছে, আমার মনে হয়েছে এই সাবজেক্টটাতেই আমি চলে যাই, এটি হয়তো বা আমার জন্য সহজ হবে। তা আলহামদুলিল্লাহ, আমাকে বলতেই হয় আমি রিয়েলি প্লিজড। আমার মনে হয় যে আমি যদি আমার যদি কখনোই জীবনে আরও একবারও সুযোগ আসে, তাহলেও আমি বলবো যে আমি অনকোলজিস্টই হতে চাই। এটি আমার এখন প্রিয় সাবজেক্ট, বা আমি এটা নিয়ে এটি শুধু আমার পেশা না, এটি আমার নেশাতেও পরিণত হয়ে গেছে। আমার মনে হয় আমি অনকোলজি পেশেন্ট দেখে আমি নিজেও ভালো বোধ করি, এবং এটি এই মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো এটি আমার প্রিয় সাবজেক্ট। আশা করছি আমাদের যারা আপকামিং অনকোলজিস্ট আছেন তাদের জন্য এটা একটা পাথেয় হবে। স্যার, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে আপনি চিন্তা করেছেন যেহেতু এটি নতুন চালু হচ্ছে কোর্স, আপনার জন্য সহজ হবে। সেদিন আপনি ভেবেছিলেন সহজ হবে চান্স পাওয়া, কিন্তু আপনার অনকোলজি কোর্সে ঢোকা থেকে শুরু করে এ যাবৎকাল পথটা কি এতটাই সহজ ছিল নাকি বন্ধুর ছিল? না, অ্যাকচুয়ালি ওই যে প্রথম ব্যাচ হলেও এটি তো আর খুব সহজ নয়। অনকোলজি কোর্স কিন্তু বেশ ভাস্ট,
এবং এটা অনেক পড়াশোনার ইস্যুই তো রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে এটা খুব সহজ হয়েছে সেরকমটা না, তবে হয়তোবা অন্য সাবজেক্টের তুলনায় সহজ হয় আমাদের সময় হয়তোবা একটু ছিল। এখন কিন্তু সিনারিও পাল্টিয়েছে। এখন যারা নতুন নবাগত যারা অনকোলজিতে আসতেছে তাদের কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তারা কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি আগানো, বা তারা অনেক বেশি জেনে শুনে তাদেরকে পাশ করতে হচ্ছে। এটি হয়তোবা সময়ের পরিক্রমা এটি হয়েছে। আমাদের সময় তুলনামূলকভাবে আমাদের সাবজেক্টে পাশ করা একটু ইজিয়ার ছিল, এটি সঠিক। জি, ধন্যবাদ স্যার। তো আমরা যদি একটু আপনার এই চলার পথের বন্ধুরতা সম্পর্কে জানতে চাই, যে এটা একটা নতুন সাবজেক্ট ছিল এবং এই সাবজেক্টে চলতে চলতে আপনার যারা টিচার ছিলেন তাদের কতটুকু সহায়তা পেয়েছেন, এবং এই সাবজেক্টে ক্যারিয়ার করার ক্ষেত্রে আপনার কি কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে কিনা? একটি বড় প্রতিকূলতা ছিল, যেটি আজকের হয়তো ঠিক বোঝা যাচ্ছে না। আমি আসলে 2001-এ ওখানে ঢুকেছিলাম। তখন কিন্তু ইন্টারনেট ফ্যাসিলিটিস বাংলাদেশে ছিল না। অনকোলজি বই তো কেউ পড়ে না, স্টুডেন্ট সংখ্যা খুবই কম। তা নেচারালি আমাদের কিন্তু অ্যাভেলেবল বইগুলা আমাদের কাছে খুব সহজে আসতো না। বা এখন যেরকম খুব আমরা নেট থেকে একটা ডাউনলোড করে পড়ে ফেলছি, ওয়ান ক্লিকে এখন সারা বিশ্বকে পাওয়া যায়। এক্স্যাক্টলি, এরকম তো ছিল না। তো তখন কিন্তু আমাদেরকে বইয়ের পিছনে একটা বই কবে আসবে, এটিকে কিভাবে ফটোকপি করা যায়। যে আমার এক কলিগ, উনি বেশি বই কিনতে পছন্দ করতো, তাদেরকে খুব করে ধরতাম। নামটা আমি বলেই ফেলি, ফেরদৌস শাহরিয়ার সাইদ। আমার মনে হয় উনি যদি প্রোগ্রাম দেখে বুঝতে পারবে। ওনাকে আমরা খুব করে বলতাম যে ফেরদৌস ভাই, আপনি এটা বই আসছে নতুন, কিনে ফেলেন। উনার একটা বিরাট হবি বা বিরাট গুণ, নতুন বই দেখলেই উনি এটি কিনে ফেলতো। আচ্ছা। এবং কিনে ফেলে উনার পিছনে লাগতাম আমি, যে এটিকে কীভাবে ফটোকপি করা যায়। আমার স্পষ্ট মনে আছে, আজি সুপার মার্কেটে তখন আমাদের ওই ফটোকপির লোকজনকে আমাদেরকে খুব চিনতো। কেন চিনতো? কারণ আমরাই বেশি ফটোকপি করতাম। আমরা স্টুডেন্ট ছিলাম 4 জন। এই 4 জনের ভিতরেই এই বইটাকে কীভাবে ফটোকপি করা যায়, উনি একটু বিরক্ত বোধ করতো নিশ্চয়ই, কারণ নতুন একটা বই কেই বা দেয়। তা উনি খুব কি বলা যেতে পারে, খুব গ্রেট হার্টেড, আমাদেরকে খুব স্মুথলি দিয়ে দিত। শুধু আমরা ওদেরকে বলতাম যে তোমরা বাবা এই বইটাকে যাতে নষ্ট না হয়, নতুন বই। এবং এই যে ডলারে আসতো, নিউ মার্কেট থেকে কিনতে হতো, এক একটা বই অনেক দাম। আমার ব্যক্তিগতভাবে এই সামর্থ্য ছিল না ওই সময় এই বইগুলো কেনার। উনি বই কিনতে পছন্দ করতেন, বা হয়তো বা ওনার কাছে এটি খুব কষ্টেও হয়তো বা হইতো না। উনি বই কিনতেন এবং আমরা সবাই 3 জন করে ফটোকপি করতাম। এটি আমার এখনও মনে আছে। আমাদের সময় আমাদের অনকোলজি ডিপার্টমেন্টে টিচারের সংখ্যা খুব বেশি ছিল না। তো ন্যাচারালি খুব যে বিষয়ের ক্লাস খুব সহজ ছিল তা না। এই রেডিয়েশন অনকোলজি বা রেডিওথেরাপি বা অনকোলজি যেটাই বলেন না কেন, এই সাবজেক্টগুলোর ভিতরে কিন্তু কিছু রয়েছে। একটি নতুন বিষয় হচ্ছে এখানে ফিজিক্স পড়তে হয়। তো আমরা সেই ইন্টারমিডিয়েটের পরে তো আর ফিজিক্স কখনোই তো আর পড়া হয় নাই। আর এই মেডিকেল সায়েন্সে যে ফিজিক্স পড়তে হয় এটা তো জানাও ছিল না। এবং এটি ওই যে রেডিওলজি বিভাগের থেকে আমাদের একজন স্যার আসতেন, ফজলে করিম নাম করে, আমার নামটা মনে আসছে এখনই। তা উনি কিন্তু আমাদের এই ফিজিক্স পোর্শনগুলি পড়াতেন। আমাদের স্যাররা এই ফিজিক্স পোর্শনটা পড়াতেন না। উনি রেডিওলজিতেও ফিজিক্স পড়াতেন, আমাদেরকেও পড়াতেন। উনি বেসিক্যালি অ্যাটমিক এনার্জিতে জব করতেন। জব শেষ করার পরে উনি এই ছাত্রদেরকে নিয়ে রেডিওলজি অ্যান্ড রেডিওথেরাপির যে ফিজিক্স পোর্শন রয়েছে এটি উনি পড়াতেন। তখন উনি একমাত্র টিচার ছিলেন। এখন তো আসলে অনেক টিচার বা অনেকেই পড়াতে পারেন, বা ইভেন আমরা যারা অনকোলজিস্ট তারাও এখন ফিজিক্স পড়াতে পারি। ওই সময় কিন্তু এই ফিজিক্সের জন্য বলা যেতে পারে ওনার প্রতি আমাদের নির্ভরশীলতা ছিল। উনি ছাত্রদেরকে অসম্ভব পছন্দ করতেন। আমি এই মুহূর্তে জানি না স্যার জীবিত আছেন কিনা, আমার স্মরণ নেই, বাট উনি ছাত্রদেরকে এত বেশি পছন্দ করতেন, উনি পড়িয়েই আনন্দ পেতেন। এবং উনি অনেক বয়স্ক লোক ছিলেন, আসতে খুব কষ্ট হতো পিজিতে। তখন তো এখন এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখছেন, আমাদেরটা ওরকম ছিল না। সিম্পলি একটা টিন শেড বিল্ডিং তখন ছিল। ওই গরমের ভিতর স্যার এসে আমাদেরকে একেবারে বলা যেতে পারে বাচ্চাদের মতো করে পড়াতো। আর আমরা তো এটা বললাম না, একদম নিউ সাবজেক্ট, নতুন কিছু, এটা সম্পর্কে আমাদের জানাও ছিল না। উনি সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদেরকে পড়াতে। আর পাশাপাশি আমাদের ওখানে তখন মরহুম শাহাদত স্যার ছিলেন, আমাদের সরোয়ার স্যার ছিলেন, প্রফেসর এম এ বাড়ি ছিলেন, পরবর্তীতে সৈয়দ আকরাম হোসেন, এরকম টিচাররাই আমাদেরকে এসছে। কিন্তু জার্নিটা তো অনেক দিনের। শুরুটা কিন্তু বেশি কঠিন ছিল, কারণ শুরুটাতে ফিজিক্স পড়তে হয়। এই ফিজিক্সটা কিন্তু খুব সহজ বিষয় ছিল না।
এটা তো স্যার পড়াশোনার জার্নি কথা আপনি বললেন। আমি যদি পরবর্তী জার্নিটার কথা বলি, পেশেন্ট দেখা, চেম্বার জমানো, এরকম একটা বিষয় তো থাকে জুনিয়র ডক্টরদের ক্ষেত্রে। তো আমাদের রোগীরা তখন এত বেশি কনসাস ছিলেন কিনা ক্যান্সার বিষয়ে, এত বেশি কনসাস ছিলেন কিনা, তারা ডাক্তারের শরণাপন্ন হতেন কিনা, বা কিরকম ছিল এই ব্যাপারটা, এই যে না আমাদের রোগী যারা দেখার জার্নিটা? পূর্বের আমাদের যারা আরো সিনিয়র, সেটা আমাদের টিচারদের কাছে শোনা, তখন ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা সুন্দরও ছিল না। এখন যেরকম অনেক ড্রাগ, অনেক কেমোথেরাপি, এগুলো তো ছিল না। ওই দুই একটা ড্রাগই সম্ভবত ছিল আমার শোনা কথা আমাদের টিচারদের কাছে। তারও পূর্বের টিচার যারা মানে ওনারা অল্প কয়েকটা, হাতে তো উইপেন্স খুব ছিল না, ন্যাচারালি অল্প কয়েকটা জিনিস নেই, হয়তো বা যুদ্ধ করতে হইতো, এরকম লোকজন সচেতন ছিল না, ক্যান্সারের ডায়াগনোসিসে প্রবলেম ছিল, মানুষজন আসতো না, বা ওই পেরিফেরিতে এখন যেরকম রেফারাল হয়ে আসছে, বা পেরিফেরিতেও একটা রোগীর ডায়াগনোসিস হচ্ছে ক্যান্সার, এটি কিন্তু তখন খুব সহজ ছিল না, একদম ছিল না আমি বলবো না। অ্যাফ্লুয়েন্ট সোসাইটি তো বাংলাদেশের বাইরে যেয়ে চিকিৎসা করতো। এখন যেরকম আমরা আমজনতা গ্রাম থেকে এসেও আমাদের কাছে একটা চিকিৎসা নিচ্ছে, এই লেভেল সম্ভবত মানে অতটা সুন্দর মানে ছিল না। আর আমি আমার ব্যক্তিগত কথা যদি বলেন, হ্যাঁ ন্যাচারালি আমি পাশ করার পরপরই ঢাকা মেডিকেল কলেজে আমার সুযোগ হয়েছে। আমি অ্যাকচুয়ালি ঢাকা মেডিকেল কলেজেই প্রায় 18 বছর চাকরি করেছি। তো ন্যাচারালি আমাকে দীর্ঘদিনই থাকতে হয়েছে, একই পোস্টে আমি অনেক দিন চাকরি করেছি, যেটাকে আবাসিক সার্জন বলে। এই ক্ষেত্রে এই একটা পোস্টে আমি 7.5 বছর চাকরি করেছি। প্রমোশন আমাদের অতটা তখন, এখন যেরকম সহজ হয় তখন অতটা সহজ ছিল না। যেহেতু আমি আবাসিক সার্জন হওয়ার সুবাদে পেশেন্টদের টাচে প্রথম থেকে আমি ছিলাম, আমি সৌভাগ্যবান আমার মনে হয়, সেটা হয়তো অনেকের সৌভাগ্য হয় নাই। আমি দীর্ঘদিন যাবৎ এবং আমি হিউজ নাম্বার অফ পেশেন্ট দেখার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিল এই পদের কারণেই। ক্যান্সার বা কর্কট রোগ হওয়ার ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে বলে আপনি মনে করেন, এবং সেই রিস্ক ফ্যাক্টরগুলা আমরা নিজেদের অজান্তেই হয়তো বা সেগুলাতে এক্সপোজড হচ্ছি, জেনে না জেনে আমরা এক্সপোজড হচ্ছি। তো আজকে যেহেতু সচেতনতামূলক একটি আয়োজন আমাদের, এই আয়োজনের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে চাই যে কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে শরীরের যে কোনো অঙ্গে ক্যান্সার হওয়ার ক্ষেত্রে। অ্যাজ এ হোল আমার বলতেই হয়, ক্যান্সারের যে যেই ঝুঁকিগুলোর কারণে মানে ক্যান্সার মানে হতে পারে, তার ভিতরে একটা বড় ধরনের ঝুঁকি হচ্ছে স্মোকিং। সেটা যে কোনো ফর্মই হোক না কেন, তামাক এবং তামাক জাতীয় যে কোনো জিনিসই মানুষ সেবন করুক না কেন, এখানে ক্যান্সারের ঝুঁকি মানে অনেক অনেক বেশি। ক্যান্সারের সাথে প্রধান রোগগুলোর কিন্তু বেশ মিল রয়েছে। আমরা কিন্তু এই যে তামাক বা পান, জর্দা, এগুলো তো অভ্যস্ত, এগুলো আমাদের জন্য একটা বড় ধরনের অসুবিধা। গ্রামের দেখবেন যে একটু লোয়ার ক্লাসের লোকজন সবসময় পান খাচ্ছে এবং টোটাল ওরাল হাইজিন মেনটেন করতেছে না, তাদের কিন্তু ওনারা কিন্তু ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। আরও যে বিষয়গুলো আছে, অ্যালকোহল, এটিও একটি বড় ধরনের কারণ। স্পেশালি আমাদের অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে বাংলাদেশেও কিন্তু এখন অ্যালকোহলের প্রবণতা রয়েছে, সুতরাং এটিও কিন্তু ঝুঁকির ভিতরে রয়েছে। যেই ঝুঁকিগুলোর জন্য আরও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে আমরা এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না। আমরা ছোটোকালে কত কি করেছি, সেটি এখন মানুষ শুনলে হয়তো বাবা কী হবে, সেটি নাই বলি, কিন্তু আমাদের ছোটোকালের জীবন আর এখন আমার বাচ্চার জীবনযাত্রা একরকম না। আমরা শুধু ঘরে বসে থাকি, আমাদের কোনো মাঠ নেই খেলার, আমাদের দৌড়ানোর অপশন নাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো নাই বললেই চলে। এখন দেখবেন ছোটো ছোটো বাচ্চারা এই শুধু ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড যেগুলোকে আমরা বলি, ঘরে খাবার, আমার তো মা ঘরে রান্না করতো, এখন তো মাদের সময়ও নাই, বা তারা করেও না, বা তারা আগ্রহ দেখায় না। ওই এমনকি বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় দেখবেন যে টাকা দিয়ে দিয়েছে, একটা বার্গার কিনে নিয়ে যাও। তো এই যে এগুলো কিন্তু আনহেলদি ফুড, এই আনহেলদি ফুডগুলো তো স্বাস্থ্যের জন্য মানে ক্ষতিকর। আমি বোঝাতে চাচ্ছি ওবেসিটি একটা বড় ধরনের কারণ। দেখবেন অনেক বাচ্চারা ছোটো বয়সী কীরকম, এবং ওই বাচ্চার মারাও আমি অবাক হয়ে যাই, তারা এই বাচ্চাদেরকে নিয়ে মনে করে যে বাচ্চা খুব হেলদি। হ্যাঁ, না, সেটি না। হেলদিটা কিন্তু এরকম না যে একটা বাচ্চা মোটা, একটা বাচ্চা হলে খুব এক্স্যাক্টলি আপনি আরো সুন্দর কথা বলছেন। এটা ওভার নিউট্রিশন, ম্যালনিউট্রিশন যদি বলতেই হয়, যেরকম মানে আন্ডারওয়েটও একটা ইস্যু, ওভারওয়েটও তো একটা ইস্যু। তো এই অংশগুলো কিন্তু মানে আমাদেরকে আমলে নিতে হবে, বা এগুলো নিতে হবে। সূর্যের আলো, দেখবেন বিদেশিরা ওই সি বিচে শুয়ে আছে সূর্যের আলো খাওয়ার জন্য। আমাদের দেশের লোকজন অবশ্য সেটি খুব কমই করে। তা ওদের দেশে কিন্তু এইটা স্কিন ক্যান্সার এই সূর্যের আলোর জন্য একটি দায়ী। সান প্রোটেকশনও একটা মানে ক্যান্সার প্রিভেনশনের জন্য একটা মানে বলা যেতে পারে একটা পদক্ষেপ।
তো এইটাও আমাদের জন্য বিষয়। আমাদের দেখবেন যে এই যে মানে পরিবেশ নিয়ে যদি আমি কথা বলি, আমাদের কি কোনো হেলদি পরিবেশ রয়েছে? রাস্তায় বের হবেন দেখবেন ধোঁয়া টোয়া, আমাদের কত পরিমাণে এনভায়রনমেন্ট পলিউশন। এই মুহূর্তে ঢাকা বিশ্বের নাম্বার 1-এ চলে গিয়েছে। তো এগুলো কিন্তু দায়ী। আরও আছে যারা যে রেডিয়েশন ওয়ার্কার বা এক্স রে বিভাগে বা আমাদের রেডিয়েশন নিয়ে কাজ করে, যে কোনো ফর্মের রেডিয়েশনই কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা মানে বাড়িয়ে দেয়। সুতরাং এগুলো একটি বিষয়। আরও বিষয় রয়েছে, কিছু ক্যান্সার আছে একটু ভাইরাস রিলেটেড, সেই ভাইরাসের সাথে কিন্তু আবার একটু জীবনযাত্রার সম্পর্ক রয়েছে। আমি একটি মেনশন করেই বলতে চাই, আমাদের বাংলাদেশে জরায়ুর মুখের ক্যান্সার কিন্তু মেয়েদের ভিতরে নাম্বার 1 একটা ডিজিজ। তো এই যে একটা নাম্বার 1 ডিজিজ, এটার সাথে কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যায়। এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা কিভাবে হচ্ছে, সুতরাং এর পিছনে কিন্তু আমাদের বলা যেতে পারে আমরা সেক্সুয়াল হাইজিন রিলেটেড এই অংশটুকু কিন্তু আমলে নেওয়া দরকার, যে আমরা এই যে সেক্সুয়াল লাইফটা কিভাবে ডিল করতেছে। এখন তো অনেক মানে বলা যেতে পারে ইন্টারনেটের সুবাদে সবাই আমরা জানি বা বুঝতে পারি। এই অংশগুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট। এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হয়েছে, এগুলি যদি একটু নিয়ন্ত্রিত লাইফ লিড করে সেক্সুয়ালি বলতে চাচ্ছি আমি, সেটা কিন্তু ক্যান্সার প্রিভেনশনের জন্য একটা বড় ধরনের মানে ভূমিকা রাখে। আমরা খুব হেলদি ডায়েট খাচ্ছি না, ওই যে ফুড তো অ্যাজ এ হোল সবই আমাদের। আমি একটা ফল খাবো, ন্যাচারাল জিনিস, ফ্রুট খাবো, আমি একটা শাক খাবো, সবজি খাবো, সেটাও অ্যাডাল্টারাইজড, এবং আমি কলা খাবো, কলাও আমি নিশ্চিন্তে খেতে পারবো না। সেটি তো অবশ্যই ওই ফ্যাটি ডায়েট বা এই জাতীয় জিনিস অ্যাভয়েড করে তাজা ফলমূল সবজি এগুলোর প্রতি নজর দিতে হবে। এগুলো দিলে কিন্তু ক্যান্সার প্রবণতাটা কমে যাবে। এই সবগুলো ঝুঁকি, আমরা সবসময় ঝুঁকির ভিতরে রয়েছি, যতটুকু ঝুঁকি থেকে এড়ানো যায় সেই চেষ্টাই আমাদের করা উচিত। তাহলে মনে হয় আমাদের জন্য সেটি অনেক সুন্দর হবে। জি, ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে আমাদেরকে আপনি ঝুঁকির ব্যাপারগুলো বুঝিয়ে বলেছেন। স্যার, একটা ব্যাপারে একটু চলে আসতে চাই। আপনি বলছিলেন যে আপনার ছেলের লাইফস্টাইল এবং আপনার লাইফস্টাইলে বিস্তর ফারাক। আমরা যদি একটু আপনার শৈশবটা সম্পর্কে জানতে চাই, যে শৈশবে কেমন শৈশবটা আপনি কাটিয়েছেন যেটা আপনার ছেলে কাটাতে পারছে না। এটি হলে তো আমাকে আমি খুব মানে কি আবেগপ্রবণ হয়ে যাব। আমাদের ছোটকালটা ডিফারেন্স ছিল। আসলে আমরা মনে হয় একটু ট্রানজিশন জোনের লোক। ট্রানজিশন জ্বলতে আমি বুঝাইতে চাচ্ছি, এখনকার জেনারেশন, আমাদের জেনারেশন বা আগের জেনারেশন, এগুলো ডিফারেন্ট। এগুলো হয়তো বা সময়ের দাবি বা সময়ের কারণেই হয়েছে। এখনকার থট আর আমাদের থট এক ছিল না। আমাদের জীবনযাত্রা বলেন বা তখন বাংলাদেশের টোটাল পিকচারটা কিন্তু একদমই ভিন্ন ছিল। আমাদের শৈশব ছিল অনেক সুন্দর। এটি মানে এখন হয়তো বা ইভেন আমার বাচ্চারাও তারা বিশ্বাস করতে চায় না যে আমি এইগুলো করেছি, এবং সেগুলো ট্রুলি করেছি। আমি মানে একটা বৃষ্টি আসলে আমরা ফুটবল নিয়ে চলে গেছি। আপনি অবাক হয়ে যাবেন, একটা ফুটবল কেনার টাকা কিন্তু আমাদের ছিল না। আমার বাবা মারা, শুধু আমার বাবা মা না, আমার মনে হয় আমার এলাকা, আমার বাড়ির রাজবাড়িতে, তো ওই এলাকার সব লোকই গরিব আমার কেন যেন মনে হতো। বা এখন যেরকম আমরা ডিফারেন্সিয়েট করতে পারতেছেন, এটা বড় লোক, ওই সময় গরিব, তখন কিন্তু সিনারিও এরকম ছিল না। সবার মোরাললেস একরকম একটা বিষয় ছিল। তখন অতিরিক্ত বড় লোক কেউ ছিল কিনা আমার এলাকায় বা আমার মানে কমিউনিটিতে আমার মনে পড়তেছে না। মোরাললেস সবাই প্রায় কাছাকাছি, সবার জীবনযাত্রা সেম ইকোনমিক স্ট্যাটাস এরকমই ছিল। এখন যেরকম মানুষ অনেক আধুনিক লাইফ লিড করার চেষ্টা করতেছে, অনেক মানে কি বলবো মানে এরকম তখন ছিল না। তখন আমার এরকম মনে হয়। তা সেই জন্য আমাদের কিন্তু অত ব্যারিয়ার ছিল না। আমাদের সম্ভবত লেখাপড়ার চাপও এত ছিল না। এখন দেখি বাচ্চারা সবসময় পড়ে, আমরা তো পড়তাম না। আমাদের পড়ার সময় এত বেশি পড়তে হইতো না, বা সিলেবাস কম ছিল মেবি, হইতে পারে এখন সিলেবাস বেশি। ওরা বেশি জানে কিনা আমি সেটা যথেষ্ট আমার মানে রয়েছে, ডাউট রয়েছে। তো আমরা তো পড়াশোনাও করেছি, খেলেছি, কি না করেছি আমি যদি সবগুলি বলতে যাই তাহলে দর্শকদের অনেক সময় নষ্ট হবে। আমার মনে হয় সেটি আমি নাই টানি। কিন্তু আমাদের শৈশব অনেক অনেক সুন্দর ছিল এবং আমরা সব করতাম। আমাদের সময় তো এত কিছু ফ্যাসিলিটিস ছিল না। এমনকি যদি আপনি একটা বিনোদনের প্রশ্ন করেন, আমাদের তখন বিনোদনের সিস্টেম কিন্তু ছিল না। এখন তো মানুষ ঘরে বসেই সব দেখতে পাচ্ছে, মোবাইলে বসে সব দেখে। আমরা কোথায় পাতাম? আমরা পাইতাম না তো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যদি একটা নতুন একটা সাপোজ আমি আমার নিজের কথাই বলি, আমার বড় দুলাভাই যদি আমাদের বাসায় বেড়াতে যেত, আমরা ভাই বোন অনেকগুলো ছিলাম, আমরা 6 ভাই বোন, সবাই মিলে ওনাকে রিকোয়েস্ট করতাম দুলাভাই সিনেমা দেখতে যাবো। এখন তো বাচ্চারা কল্পনাই করতে পারে না যে আপা দুলাভাই বা ভাই বোন সবাই মিলে যায়। আমরা তখন একটা সিনেমা দেখতে যেতাম, এবং ওই সিনেমা শুধু দেখা না, টিকিট কাটার জন্য সে কি বিষয়,
এরকমও হয়েছে যে খালি গায়ে যায় টিকিট কাটতে হচ্ছে, মানে এত ভিড় এত কিছু। এটি ছিল একটা বিনোদনের একটা অংশ। তো এই বিনোদনের কথা কি এখন আমাদের বাচ্চারা মানে বিশ্বাস করতে চায় বা করতে চায় না? এটা কিন্তু এরকমই ছিল। আমার বাসাটা স্কুলের সাথেই ছিল, একেবারেই সাথে। আমার বাবা আসলে স্কুলের হেডমাস্টার ছিলেন। আমার বাসাটা স্কুল কোয়ার্টার হওয়ার কারণে একদমই কাছে লাগানো। সকালে দৌড়াই যেতাম, আমি হেঁটেও যেতাম না। আমার স্পষ্ট মনে আছে আমার বাসাটা এত কাছে যে ওই বেল পড়লেও আমি দৌড়ায় যাই স্কুল ধরতে পারতাম। সেটা অনেক অনেক সময় করেছি। আর আমাদের তো অত বেশি ড্রেসের বিষয় ছিল না। এখন যেরকম বিরাট বাটি স্কুল ড্রেস, আমাদের কিন্তু অত মানে ছিল না। এই অংশগুলো কিন্তু আমরা এখন অনেক আধুনিক, আমরা ওরকমভাবে করি নাই। আমার রাজবাড়ী শহরেই আমার বাসা। আমার বাবা হেডমাস্টার ছিলেন, স্কুলের কোয়ার্টারে থাকতাম। তো বললাম না, দৌড়িয়ে যাই মানে স্কুলে যেতাম, সেটা করেছি। আমার মা যদি বাসায় ইলিশ মাছ রান্না করতো দুপুরে, আমি বুঝতে পারতাম যে বাসায় ইলিশ মাছ রান্না করতো। একদম ট্রুলি স্পিকিং, এটা আমার এখনও মানে স্মরণ আসতেছে। মানে আমি বুঝাতে চাচ্ছি, এই যে মাছ, এই মাছের ঘ্রাণও কিন্তু এখন হ্রাস পেয়েছে। এখন আমার বাসায় রান্না করলে আমি বুঝি না যে ইলিশ মাছ রান্না হচ্ছে কিনা। ওই সময় আমার মা যদি আমার বাসায় ইলিশ মাছ রান্না করতো, এই ঘ্রাণটা স্কুলে চলে যেত, একদম 100-100 যেত। আমি নিজেই বুঝতে পারতাম যে আজকে ইলিশ মাছ রান্না হয়েছে। এবং এই যথারীতি দৌড়ে এসে আবারও দুপুরে খেয়ে আবার যাওয়া। আমাদের তো 10টা টু 4টা বা 4:30 পর্যন্ত ক্লাস হতো। তাহলে এই মানে বলেন, এই যে ইলিশ মাছের ঘ্রাণ শুনে আমি বাসায় ওখানে বসে আমার হতো, আমার স্যালাইভেশন হতো। এটি কি ভাবা যায়? এখন না আছে ইলিশ মাছের গন্ধ, না আছে ওরকম রান্না। আর তখন তো ফ্রিজ ছিল না, তোর ডেইলি বাজার করতে হতো। আমি সকালে বাজার করে এসে বাসায় দিয়ে তারপরে গোসল করে বা যেতাম, মানে স্কুলে যেতাম। হ্যাঁ, তা দেখেন ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোয়েশ্চেন তো থেকে যায়। এই কাজগুলো আমরা করেছি, এবং শুধু আমি না, আমার সাথে সমসাময়িক অনেকেই হয়তো বা করেছে, কিন্তু আমাকে করতে হয়েছে। আমি বড় ছেলে ছিলাম, আব্বা একটু রিজার্ভ থাকতে পছন্দ করতো, বাজার টাজার একটু কম যেত। আমার মনে হয় আমি যত বাজার করেছি, মানে আমার মতো ডাক্তাররা এত বাজার কেউ করেছে কিনা আমার জানা নেই। আমি বাজারে খুব এক্সপার্ট ছিলাম, এটা আমি খুব নিজেই বাজার করতাম। এখন কি অবস্থা স্যার, আপনার সেই এক্সপার্টিসটাকে এখন ইউজ করতে পারেন? সময়ে হয় এখন তো একটু অসুবিধাই হয়ে গেছে। এখন তো আর ডেইলি বাজার করা লাগে না, সবকিছু একবারে কিনে ফ্রিজজাত করছি। তো এই ফ্রিজজাতকরণ খাবার আর ওই খাবারের ভিতরে কিন্তু ডিফারেন্স অনেক বেশি পার্থক্য। এখন বাজার তো আমার বাসার কাছেই কারণ বাজার, ওখান থেকে মাসের বাজারটা কিভাবে করা যায় চিন্তা করি, মাছ কিভাবে এনে ফ্রিজে রাখা যায় এরকম করি। আর টুকটাক বাজার যেগুলো হয় সেগুলো আমি অবশ্য আমার বাজার আমাকে নিজেই মানে করতে হয়। সেটি আমার ওয়াইফ বাজারে কখনো যায় না বা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমার বাজারগুলোকে আমিই করি সাধারণত। জি স্যার, এবারে একটু আপনার গল্প শুনতে চাই। আপনার শৈশবের কোনো মজার স্মৃতি এখন এই মুহূর্তে যদি মনে পড়ে থাকে, দর্শকদের জন্য শেয়ার করেন। আসলে শৈশবে তো অনেক মজার স্মৃতি, কোনটা বলবো বা দর্শকদের উদ্দেশ্যে এই মুহূর্তে আচ্ছা, এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটিই বলি। জি, শৈশবে আমার পাশের বাসায় একটি ছেলে ছিল। আসলে পাশের বাসার বকুল নামের ছেলেটি আমার খুব বাল্যবন্ধু। আমি একসাথে পড়ি। ওর বড় ভাই হচ্ছে বাদল ভাই আমার সিনিয়র। আচ্ছা, কিন্তু আমার বন্ধুর সাথে আমার রিলেশনশিপটা অত সুন্দর না। ও আমার ক্লাসে পড়ে, বকুল এখনো বেঁচে আছে। আমি জানি না বকুল প্রোগ্রামটা দেখবে কি না। তো ওর বড় ভাই বাদল ভাই, আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছে, উনি ইঞ্জিনিয়ার ছিলেন, আল্লাহ বেহেশতে নিউক। এই বাদল ভাইয়ের প্রতি আমার অসম্ভবই ছিল, বলা যেতে পারে। আমি ওনাকে আইডল মনে করতামও, এরকমও হইতে পারে। বাদল ভাই আমাকে বিভিন্ন দরকার, এবং আমার তো খাতির থাকার কথা বকুলের সাথে আমার খাতির ছিল না। আমার বাদল ভাইয়ের সাথে এত বেশি খাতির ছিল, ওনাকে আমি আইডল মনে করতাম। বা ওই বয়সটায় আমার মনে হয় মানুষ হয়তো বা খুব ইনফ্লুয়েসড হয়ে থাকে। বাদল ভাইয়ের প্রতি আমি খুব ইনফ্লুয়েসড ছিলাম, মানে উনি যা বলতো আমি মনে করতাম এটাই মানে একমাত্র কথা। আপনার কোন বয়সের কথা বলছেন? এটা ধরেন আমি তখন 6-7 এরকম পড়ি। হ্যাঁ, এরকমই হবে, এরকম। আমি ওনার প্রতি খুব বায়াস ছিলাম। বাদল ভাই যদি বাসায়, আমার পাশাপাশি বাসা, তো ওই মানে রাস্তার সামনে দিয়ে গিয়েছে, রাস্তায় এসে মানে যদি কোনোভাবে উনি আমাকে চেলাবেলা বলতো, এটাও বলে ফেললাম, ওই রাস্তায় দাঁড়িয়ে উনি চেলাবেলা বলতে ডাক দিত, এই চেলাবেলা এরকম। আমার তখন যত কাজ থাকুক না কেন, যে কোনো মূল্যে আমার তখন মনে হতো যে বাদল ভাই ডাকছে, আমার যেতেই হবে। মানে আমি এটা বোঝানোর চেষ্টা করতে চাচ্ছি যে বাদল ভাইকে আমি এত বেশি পছন্দ করতাম, এত কিছু। এবং বাদল ভাই তার বিভিন্ন কর্ম সাথে আমার মানে রাখতেন, বা আমাকে ওই যে পছন্দ করলে যা হয়, কোথাও গেলে উনি আমাকে নিতেন। তা এই যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, আপনারা আমি বলছি না একবার না, বিনোদনের কোনো বিষয় কখন খুব কম ছিল। রাজবাড়ি তখন প্রথমবারের মতো ওই যে এক্সিবিশন হয়, মানে স্টেডিয়ামে
এক্সিবিশন তো বুঝতেই পারতেছেন, এখন তো এটা অনেক বড় আকারের হয়, বাণিজ্য মেলার মতো আর কি। তা ওই বাণিজ্য মেলার মতো না, তখন তো ছোট স্কেলে রাজবাড়িও ছোট শহর, স্টেডিয়ামে বাণিজ্য মেলার আয়োজন মানে করেছে। আচ্ছা, তো বাণিজ্য মেলার আয়োজন করেছে, ওখানে ইভেন সিনেমার ব্যবস্থাও থাকতো। তখন ওই যে বলছি না সিনেমা ইম্পর্টেন্ট, আমার এখনও মনে আছে ওই সিনেমাটা তখন চলতেছিল নিশান। এটা যারা আমার মতো পুরনো তারা সব লোক নিশান দেখছে, অসম্ভব জনপ্রিয় একটা সিনেমা ছিল। আপনারা এটা বুঝতে পারবেন না, দর্শকরা হয়তো বা আমার মতো। আমি বুঝতে পারছি, কারণ আমি যখন ছোট তখন আসলে এভাবে সিনেমা হলে যাওয়া না হলেও শুধুমাত্র বিটিভি একটা চ্যানেল ছিল, এবং বিটিভিতে শুক্রবার দিন 3টার সময় একটা বাংলা সিনেমা। ওইটা আমরা এমন ভাবে দেখতাম যে ওই দরজা থেকে বের করে ওই রাস্তায় পর্যন্ত চলে যেত। তো যেখানে যাচ্ছিলাম, তা ওই প্রথমবারের মতো একটা মানে আয়োজন করেছে এরকম বাণিজ্য মেলা টাইপের প্রদর্শনী আর কি যেটা বলে। এটি তো বাদল ভাই আমার 2-3 দিন যাবত বলতেছে যে রকিব ওখানে তো যাওয়া দরকার, টাকা পয়সা তো নাই। টাকা পয়সা নাই সেটা তো আসলে সেটা তো আমাদের সময় আমি বলেছি না, এটা টাকা পয়সা আসলে কারো থাকতেও না। এবং বাদল ভাই যদি কোথাও মানে যেত, বলা যেতে পারে আমাকে নিয়ে যেত। তা উনি ওই যেহেতু এক্সিবিশনে যাবে, নেচালি এখন আমাকে নিয়ে যাওয়ার তার টার্গেট, আমাকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু ওখানে তো খরচ আছে, এই টাকা উনি ম্যানেজ করতে পারতেছে না। ওনার বাবা একটু ধনী ছিল, টাকা পয়সা বাদল ভাইয়ের মোরালেস একটু থাকতো, এই টাকাটা উনি কোনোভাবে ম্যানেজ করতেছে না। তা আমাকে খুব সুন্দর করে বলে নাই, বলছে যে রাজবাড়িতে তখন হাট হইতো 2টা, মানে রবিবার বৃহস্পতিবার। তা আমার বুধবার দিনের রাতের বেলা আমার সাথে সবশেষ যখন দেখা হয়েছে, বলছে কালকে 12টার সময় আসবি, 12টার সময় একটা কাজ করবো। আমি কী কাজ? কী কাজ এটা এখন বললে তুই করবি না, তোর কালকেই বুঝবি। আমি কীরকম? কয়েছে না তোর এটা বলা যাবে না, তুই বললে এটা করবি না, এটা কালকে 12টার সময় তুই করবি। রাত 12টা না দুপুর 12টায়। ওই যে আমি হাটের কথা বললাম না, তা উনি 12টার সময়, তো আমার তো বিরাট একটা মানে এই যে বললাম না, উনি কিছু বললেই আমার এটা মনে হয় যে এক্সাইটমেন্ট। আমি ঠিকই 12:15টার সময় হয়তো হাজির হলাম। এখন দেখি বাদল ভাই, আসলে আমার বন্ধু বকুল যার কথা বলতেছি, ও একটা খাসি পালতো, মানে ছাগল পালতো আর কি। এই ছাগলটারে সে গলায় দড়ি বাঁধতে দাঁড়ায় আছে। আমি তো বাদল ভাই কি হয়েছে? কয় চল, তুই আমার সাথে চল, এইটা বাজারে যায় বিক্রি করে তারপরে এক্সিবিশনে যাবো। আমি বাজারে বল এটা বকুলের, তো তোর কি? এটা বকুলের হয়েছে, তোর কি? এটা তো আমি তো এটা বিক্রি করে দেবো। তো ওই যে বললাম না, আমি খুব ইনফ্লুয়েন্স ছিলাম। বকুল কিন্তু আমার ক্লাসমেট, আমার বন্ধু, এবং আমি জানি যে এটা বকুলের খাসি, ওনার মানে আপন ভাইয়ের খাসি, এটা সে বিক্রি করে দিবে, মানে কীরকম একটা বিষয়। তা আমি বললাম যে আমি কি করবো? কয় তুই আমার সাথে যাবি। এইটা আপনি শুনলে অবাক হবেন, ওই দড়িটা আমার ধরে দিছে, এবং আমার সাথে উনি কোনো কথাই নেই, উনি পিছনে আমার সামনে। আমি ছাগল ধরে নিয়ে গেলাম ওই হাটবার বৃহস্পতিবার দিন। যাওয়ার সাথে সাথে বোধহয় 10 মিনিটের মাথায় এই গরুটা ছাগলটা উনি বিক্রি করে দিল। আচ্ছা, ওই যে ওনার ভয় আছে বকুল জেনে যায় কিনা, বা মানুষ জানে কিনা, বা আমি তো অস্বস্তি বোধ করতেছি যে এরকম ছাগল নিয়ে দাঁড়ায় আছে, কিরকম না, আমাকে তো অনেকেই মানে চিনেও। এটা উনি বিক্রি করে দিল। বিক্রি করে ওই কোন এক ওই যে যারা ব্যাপারী বলে আর কি, আপনি জানেন কিনা, যারা পাইকারিতে কেনে, হয়তো বা 150 টাকার জিনিসটা উনি সম্ভবত, আমি যদি ভুল না করি, 130 টাকা বিক্রি করেছিল ছাগলটা। 130 টাকা বিক্রি করে দিয়ে আমার সাথে সাথে ওখানে চল। তা আমি বলি ভালো ভাই, বকুল যদি জানে, ও যখন জানে তখন বুঝবানে, তোর এটা বোঝার দরকার নেই, জানলে তোর তো দোষ নেই, ছাগল তো আমি নিয়ে গেলাম। তো এই ছাগল চুরি করে 130 টাকা মানে পাওয়া গেল। 130 টাকা পকেটে নিয়ে আপনারা দুজন গেলেন মেলাতে। ওই যে বিকেলে আমরা কিভাবে যাওয়া যায়, বৃহস্পতিবার দিনে রাতেই গেলাম না শুক্রবার গেলাম, এটা মনে করতে পারতেছি না, মেবি বৃহস্পতিবার দিনই গেছি। এইখানে যায় তো মানে ওনার বিরাট ব্যাপার সবার, যে এখন তো পকেট ভরা টাকা, এই কি করবি, এ কর সে কর, এইটা খাই সেটা খাই। ওই মোগলাই তখন রাজবাড়িতে কিন্তু নতুন এসছে, এখন তো মোগলাই পরোটা সবাই খায়। এই মোগলাই পরোটা মানে আমি জীবনের প্রথম ওই বাদল ভাইয়ের সাথে খেয়েছি ওই মেলাতেই প্রথম রাজবাড়িতে মোগলাই এনেছিল। তো বিরাট একটা জিনিস দিল। বাদল ভাইয়ের একটু এক্সপিরিয়েন্স ছিল কিনা যাই না, ওই দিয়ে দিয়েছে একটা ছুরি চাকু, এটা কীভাবে খায়, আমি তো চুপ করে আসি, এটা বুঝতেছিস না, দেখ আমার দেখ। উনি এরকম খট করে এরকম করে বসায় দিয়ে কেটে আমার এইভাবে খাইতে হয়, উনি হয়তো জানতেন। মানে এইটা করলাম, কি করবো আর, টাকা তো শেষ হওয়ার অপশন নেই, অনেক টাকা তো, টাকা তো তখন এত টাকা লাগে না। 130 টাকা তো তখনকার সময় অনেক বিশাল ব্যাপার। আমি সবশেষ যেটা বলতেছি, তারপরে তো প্রায় ওই যে চোরকি খেলা আছে যেগুলো লটারির মতো বলে আর কি, জুয়াই বলতে পারেন এক ধরনের, এটাও কিছুক্ষণ খেললাম, তাতেও কিছু টাকা চলে গেল। আমি কইছি এটা আর খেলার দরকার নেই, এটা যা আছে সব নষ্ট হবে। উনি কয়েছে ঠিক আছে থাক,
সবশেষে ফাইনালি কয় তাহলে এক কাজ করি, সিনেমা দেখি। গেলাম নিশান সিনেমা, এটা খুব কালো, মানে জাভেদ সম্ভবত ছিল কিনা আমি যদি মনে করি ভুল না করে থাকি, একটা কালো একটা সাদা এরকম টাইপের বেশ জনপ্রিয় সিনেমা। আমার দেখার সুযোগ হয় নাই। আবার ওখানে টিকিট কেটে গেলাম, 20 মিনিট হবে, 20 মিনিট পরে ঝড়, আসলে বৈশাখ মাসে আয়োজন করছিল, এই ঝড় হওয়ার ফলে এই কিসের নিশান সিনেমা, আমার ভয় বাসি না, ওই উপরে যে প্যাডেল ছিল মানে সামিয়ানা, এগুলো উড়ে গেছে। আমি তখন নিঘাত, আজকে আর বাঁচার কোনো অপশন নাই, বিরাট একটা অন্যায় করছে, বাদল ভাই ছাগল চুরি করছেন বলে আজকে কিন্তু আর আমরা বাঁচার কোনো চান্স নাই। এবার তুই বুঝিস না কি ছাগলের চুরির সাথে সম্পর্ক কি? আমি জানি আপনি এই অন্যায়, এই যে ছাগল চুরি করছেন বকুলের, এই জন্যই আজকে এই ঝড় আসছে, এবং আমরা কিন্তু আর আজকে আর বাঁচার কোনো উপায় নেই, মানে আল্লাহ করা ছাড়া কোনো গতি নেই। মানে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মনে একটু অপরাধ বোধ কাজ করতেছিল। আমার মনে হয় সেই অপরাধ বোধের কারণেই ওই ঝড় থেকে স্যার আপনি বেঁচে গিয়েছেন, এবং আজকের অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়েছি। মানে এটা আসলে আমি সুন্দর করে বলতে পারলাম না, এটা বিরাট এক্সাইটমেন্ট, এবং আমার এটা এখনও মনে হলে অবাক লাগে যে আমি বকুলের ছাগলটা, খাসিটা চুরি করে বিক্রি করে এইরকম একটা মানে প্রোগ্রামে অংশগ্রহণ করছিলাম। আপনার বন্ধু যদি থাকেন এবং দেখে থাকেন, তার কাছে এখন ক্ষমা চেয়ে নিতে পারেন স্যার। না, সেটা আসলেই তাই। হ্যাঁ, বকুল এখনও জীবিত, আমার খুবই কাছের বন্ধু, ওর সাথে আমার রাজবাড়িতে গেলে এখন একসাথেই থাকি। এটা ওকে তো আর ওইভাবে বলা হয়নি, এটা চুরি করছো ওটা জানলেও কষ্ট পাবে, বলা হয় নাই, কিন্তু আজকে একটু বলেই ফেললাম। আমার মনে হয় দর্শকরা এটা কীভাবে নেবেন আমি জানি না, বাট এটা একদম বাস্তব একটা কথা আমি বললাম। খুব মজা পেয়েছি স্যার, আমি মজা পেয়েছি, নিশ্চয়ই আমার দর্শকরাও মজা পাবেন। আপনার এই যে জীবনের যে যাত্রাপথ, এই যাত্রাপথে আপনার পরিবারের ভূমিকাটা কেমন ছিল? সেটি তো পরিবার বলতে আমি স্যার সামগ্রিক পরিবার বলছি। প্রথমত আপনার বাবা মা ভাই বোন, আপনি তো বড় ভাই ছিলেন। দ্বিতীয়ত আপনার নিজের পরিবার, এখনকার পরিবার। তাহলে মানে পিছন থেকে শুরু করি। জি, পিছনে আমরা আসলে অনেকগুলি ভাই বোন ছিলাম, আমরা 6 ভাই বোন ছিলাম, আমি চতুর্থ। তো নেচারালি সামাজিক স্ট্যাটাস তো তখন আমি বলেই ফেলছি, আমার বাবা ছিল স্কুল হেডমাস্টার, তখন টিচারদের তো আর এখনকার মতো এরকম রমরমা অবস্থা ছিলেন না। এবং আমি আপনাকে এই ইনফরমেশনটা দেই, আব্বা মানে নিজের পছন্দে মানে এই টিচারশিপ বেছে নিয়েছেন। আমার আব্বা অনেক মানে শিক্ষকতাকে উনি পছন্দ করতেন। উনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে উনি গোপালগঞ্জে আমাদের যে এক্স প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ যখন গোপালগঞ্জের এসডিও ছিল, আব্বা উনার টেনিওরে, উনার আন্ডারে আব্বা তখন রিলিফ অফিসার নামে একটা পদ ছিল, এই পদে আব্বা চাকরি করতেন। এটা আমি যদি ভুল না করে থাকি সেটা হয়তো 58 বা 59 এরকম সম্ভবত, একটু ভুল আমার হতে পারে। এই চাকরি ছেড়ে দিয়ে আব্বা এই আমাদের এই স্কুলে, এবং আব্বা প্রায় 32 ইয়ার্স টানা হেডমাস্টার ছিলেন। তো এই পেশাটাকে আব্বা কিন্তু পছন্দ করে নিয়েছেন, এবং সরকারি চাকরি ছেড়ে দিয়ে, আমি আবারও রিপিট করতে চাচ্ছি, আব্বা যদি সরকারি চাকরিটা ধরে রাখেন হয়তোবা আব্বা সচিব পর্যন্তই হইতে পারতেন। এটা আমার নিজের ধারণা আর কি, কারণ ওই সময় তো ওই ডিগ্রি পাশ করা লোকজনের খুব কম ছিল। হ্যাঁ, আমার আব্বা আমাদের গ্রামে দ্বিতীয় করা মানে গ্রাজুয়েশন মানে ডিগ্রি করা, বরিশাল বিএম কলেজ থেকে আব্বা ডিগ্রি করেছিলেন। তো এই যে বলা যেতে পারে নেশার বশেই কিন্তু উনি এই টিচারশিপটা নিয়েছেন। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, তো আমাদের কিন্তু বলা যেতে পারে আর্থিক সচ্ছলতার তো নিশ্চয়ই অভাব ছিল, এটা তো বলতেই হয়। 6 ভাই বোনকে মানুষ করাটার ব্যাপারে আমার বড় কৃতিত্ব আমার মায়ের। আমার মনে হয় আব্বার খুব খুব ছিলেন, একটু কড়া প্রকৃতির লোক ছিলেন। আব্বা খুব বলা যায় হেডমাস্টার হিসেবে আব্বা খুব সফল ছিলেন। 31 ইয়ার্স তো এমনি আব্বা থাকেন নাই। আব্বার অনেক স্টুডেন্ট অনেক বড় বড় জায়গায় আলহামদুলিল্লাহ এখন আসছেন, বা এখন তারাও রিটায়ার করে গেছেন। আব্বার তো অনেক আগেরই কথা বললাম, আব্বা 1965 সালে ওই স্কুল থেকে গিয়েছিলেন, মানে জয়েন করেছিলেন। তো বুঝতেই পারেন এটা অনেক আগের কথা। তো নেচারালি ওই আব্বা মানে বলা যেতে পারে স্কুলের যে বেতন এটি এসে তখন বোধহয় এটি ছিল, এসে আমার মাকেই টাকাগুলো দিয়ে দিত। এই সংসারটা কিভাবে চলবে এতগুলো ভাই বোন মিলিয়ে, এই অংশটুকু আসলে মা খুব ক্যালকুলেশন, আমার অসম্ভব মেধাবী মা ছিলেন। উনি কিভাবে করা যায়, মানে এর ভিতরে এটা ম্যানেজ করে কিভাবে কি করা যায় সেটি মানে করতেন। হয়তোবা এটার জন্য অনেক কষ্ট করতে হতো। তখন আমাদের মারা আসলে অনেক কষ্ট করেছেন, আমি নিজে দেখেছি আমার মাকে। ইভেন যদি আপনি বলেন, আমি খুব ক্রুডলি বলবো,
তখন তো আর এই এখনকার মতো গ্যাসের সিস্টেম ছিল না বা ইলেকট্রিক এইসব ছিলও না, লাকড়িতে রান্না করতে হতো। আমি নিজ চোখে দেখেছি আমার মা ইভেন লাকড়ি পর্যন্ত মানে নিজে মানে কাটার চেষ্টা করেছে। ওই ফেরি যারা কাঠুরিয়া তারা হয়তো বড় জিনিস দিত, বড় পিস করতো, এই বড় টুকরোটা থেকে করা হতো না। এইগুলো মানে আমার নিজের চোখে দেখা। আমার মা আমার কাছে কেন যেন মনে হয় সারা জীবন অনেক বেশি পরিশ্রম মানে করেছেন। তো আমাদের লেখাপড়ার পিছনে আমি আমার আব্বার ভূমিকা অবশ্যই ছিলেন, আমি আমার মায়ের ভূমিকাটাকে খুব মানে জোরালোভাবে স্মরণ করতে চাই। এবং আমার নিজের ধারণা যে আজকে আমি যে এই অবস্থানে আসছি এটির কৃতিত্ব আমার মায়ের। ভাগ্যবতী সেই মা, যার কথা এই সফল ছেলে বলতে বলতে ইমোশনাল হয়ে গেছে। আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই স্যার। পরবর্তী পর্যায়ে তো আপনার বিয়ের ক্ষেত্রে মায়ের ভূমিকা কেমন ছিল? বিয়ের ক্ষেত্রে মায়ের ভূমিকাটা বলা যাবে না, কারণ মানে আমার ওয়াইফ আসলে আমার 6 ইয়ার জুনিয়র। আচ্ছা, আমি যখন গভর্নমেন্ট জব মানে করি তখন পোস্টিংটা আমার বরিশাল মেডিকেল কলেজে হয়, ও তখন মানে ইন্টার্ন। আচ্ছা, তো বলা যেতে পারে এটা কিন্তু পারিবারিকভাবেই হয়েছে। এরকম পারিবারিকভাবে বলতে ওকে আমার পছন্দ হয়েছে, ন্যাচারালি গার্জিয়ান লেভেলে কথা হয়েছে, এটি কিন্তু মানে গার্জিয়ান লেভেলই কথা বলেছে। তো তখন আমার আব্বাও তো ছিলই, আমার বড় দুলাভাই, মানে সব মিলিয়ে আমার মনে হয় এটা আমরা ফ্যামিলিয়ার ডিসিশনটা নিয়েই কিন্তু বিয়েটা হয়েছে। এটা পারিবারিক বিয়ে বলা যেতে পারে, বাট যদি আপনি পছন্দের কথা বলেন, হ্যাঁ সেটি আমি করেছি। অকপটে স্বীকার করেছেন, ধন্যবাদ স্যার। জানতে চাই যে এই যে আপনি বরিশাল মেডিকেল কলেজে যখন পোস্টেড তখন আপনি বিয়ে করলেন, তারপরের জার্নিটাতে কেমন? হ্যাঁ, আমি প্রথম আসলে আমি 13 BCS এর মাধ্যমে ভান্ডারিয়া উপজেলাতে চাকরি করি প্রথম জীবনে। সেটি আমার খুব সোনালী অধ্যায়। আমি তখন সব থেকে জুনিয়র একটা ডক্টর ছিলাম, ওখানে অনেকগুলি ডাক্তারই ছিল। আমার মনে হয় আমি খুব জনপ্রিয় ডাক্তার ছিলাম। ভান্ডারিয়ার লোকজনকে আমি এখনও স্টিল মনে করি, ওই এলাকার লোকজন আসলে আমি এখন পর্যন্ত জিজ্ঞেস করতে ভালো লাগে। ওটি আমার একটা প্রথম মানে চাকরি, তো মেবি ওটার প্রতি আমার দুর্বলতা রয়েছে। এবং আমি ওখানে খুব বলা যেতে পারে খুব জনপ্রিয়। আমার কাছে বেশিরভাগ লোকজনই আমাকে খুব পছন্দ করতো এবং আমি সফল প্র্যাকটিশনারও ছিলাম। আমি যখন ভান্ডারিয়াতে চাকরি করি তখন আমার ধারণা মানে বলতে আমার বাধা নাই যে আমি সর্বোচ্চ প্র্যাকটিশনার ছিলাম ওখানে, একদম কোনো সন্দেহ নাই। TSRMO যাই থাকুক না কেন, আমি ওখানে সর্বোচ্চ প্র্যাকটিসই করতাম। জুনিয়র হিসেবে এটি নিশ্চয়ই আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল, বাট এটা আমি পেরেছি। এটা আমি বলবো যে লোকজনের সাথে মেশাটার হয়তো বা আমার কমিউনিকেশন ভালো ছিল। শুধু তা আপনি আজকে শুনলে অবাক হয়ে যাবেন, আমি যখন ভান্ডারিয়া থেকে মানে চলে আসি বদলি হয়ে বরিশাল মেডিকেল কলেজে এসেছিলাম, তো ওই সময় আমাকে অফিসার্স ক্লাব এবং আমার থানা কমপ্লেক্স তো একটা ফেয়ারওয়েল দিয়েছে। এটিকে ছাপিয়ে আমার কাছে যেটি সব থেকে বড় মনে হয়, ওই এলাকার লোকজন নাগরিক বিদায় নামে একটা প্রোগ্রাম আয়োজন করেছিল। মানে বলা যেতে পারে এটি আমার জন্য একটা বড় ধরনের পাওনা ছিল। এলাকার লোকজন আমাকে একটা বিদায় সম্বর্ধনা আয়োজন করে। ওটি নাগরিক সম্বর্ধনা যেরকম টাইপের দেওয়া বলে না, ওইরকম টাইপের একটা। সেখানে কিছু গণ্যমান্য লোক ছিল। ওখানে তো আপনি স্যার জিপি প্র্যাকটিস করতেন নাকি? ডেফিনেটলি জিপি, কিন্তু ওই খুব বেশি দিন ছিলাম তা না, 2 বছর 4 মাস বা এরকম, হ্যাঁ এরকমই হবে। কিন্তু আমি ওই 2 বছরের ভিতরে ওই ভান্ডারি এলাকা আমি অবশ্যই ছিলাম, এটা বলছি। এরপরে যখন বরিশাল মেডিকেল কলেজে আসি তখন আমি ওখানেও প্রায় ওই যে বলছিলাম না মেডিসিনে ক্যারিয়ার করব, আমি IMO রেজিস্ট্রার এরকম পদেই অনেক দিনই ছিলাম এবং চেষ্টা করতেছিলাম যাতে এই মেডিসিনে একটা ক্যারিয়ার করতে পারে। আমার কিন্তু মেডিসিনের দীর্ঘদিনের ট্রেনিং করা, আমি অনেক দিন ট্রেনিং করেছি। প্রফেসর MA লতিফ, উনি খুব রিনাউন্ড লোক, ওনার আন্ডারে আমি বরিশাল মেডিকেল কলেজে মেডিসিনের ট্রেনিংটা করার চেষ্টা করেছি। হ্যাঁ, এরপরে তো বিয়েটা করলাম 98 সালে। তারপরে 2001 আমি আসলে আমার ওয়াইফেরও এই ব্যাপারে ছিল, সেই আমাকে বলছে তুমি এই নতুন সাবজেক্ট এখানে চলে যাও। এই সুবাদে আমার মনে হয়েছে তো খারাপ না, এবং আমি অ্যাডমিশন দিয়েছিলাম টেস্টে, আমি ফার্স্ট হয়েছিলাম। কারণ আমি এটা হওয়ারই কথা, কারণ আমার তখন অনেক প্রিপারেশন ছিল। আমি তো মেডিসিনে দেওয়ার লোক। নট অনলি দ্যাট, আমি প্রথম কোর্সে এসে যখন আমি আসছি
এটা সম্ভবত ফেব্রুয়ারি মার্চে অর্ডার হয়। জুলাই মাসে যে FCPS পরীক্ষা রেডিয়েশন অনকোলজিতে যেটা পেপার মানে পার্ট 1 যেটা হয়, আপনি শুনলে অবাক হবেন, আমি কিন্তু ওই সামান্য 3 মাসে পড়াতেই যখন পার্ট 1 দিয়েছি, আমি প্রথম চান্সেই আমি কিন্তু FCPS রেডিওথেরাপিতে ওই ডিগ্রি আমি ওইটাও কিন্তু প্রথম চান্সই পেরেছিলাম। এটা পেরেছিলাম কারণ আমার তো ওই মেডিসিনে পড়ার কারণে ওই ফিজিওলজি, অ্যানাটমি, প্যাথোলজি এগুলো তো পড়তেই হয় নাই। শুধু পড়তে হয় নাই, এটা আমি মানে ভাবাই যায় না, আমি এটা অনেক নাম্বার পেয়েছি। কারণ ওই আমি যে আপনাকে বলেছি তখন মেডিসিনের প্রশ্নের সাথে আমাদের প্রশ্নের একটু ছিল, আমাদের একটু ইজিয়ার হতো, বা তখন অনেকে তো এরকম অনকোলজিতে ডিগ্রি করতে চেত না। এখন যেরকম সব ভালো ছাত্ররা এই সাবজেক্টেও আসতে চায়, আমাদের সময় হয়তো বা এরকম একটু কম প্রবণতা ছিল বলে আমার মনে হয়, মানে অন্য জায়গায় সুবিধা করতে পারি নাই বলেই হয়তো বা আমি নিজে এখানে আসছি, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই। অকপটে স্বীকার করেছেন, ধন্যবাদ স্যার। এখন আসলে অনেক কম্পিটিশন, এখন অনেক কম্পিটিশন, এবং এই সাবজেক্ট এখন অনেক সুন্দর, এখানে অনেক করার কিছু আছে। এখন তো চিকিৎসা ব্যবস্থা অনেক সুন্দর, এখন সুন্দর, এখন নতুন নতুন রেডিয়েশন মেশিন আসতেছে। রেডিয়েশন একটু যদি শুনি যে এখনকার চিকিৎসা ব্যবস্থা ওয়ার্ল্ড ওয়াইড, ইন্টারন্যাশনালি কী ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, এবং সেই বিশ্বব্যাপী যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলোর সবগুলো আমাদের বাংলাদেশের রোগীরা অ্যাভেল করতে পাচ্ছেন কিনা? ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আসলে বেসিক্যালি 5 ধরনের, এটা ওয়ার্ল্ডের সব জায়গায়। নাম্বার 1 সার্জারি, নাম্বার 2 রেডিওথেরাপি, নাম্বার 3 কেমোথেরাপি, নাম্বার 4 টার্গেটেড বা মলিকুলার থেরাপি, নাম্বার 5 ইমিউনোথেরাপি। এই 5 ধরনের চিকিৎসাই ক্যান্সারের জন্য অ্যাভেলেবল, এটা ওয়ার্ল্ডের সব জায়গায়। আচ্ছা, আপনি মানে এটা আমাদের আনন্দের বিষয় যে বাংলাদেশে এই 5 ধরনের চিকিৎসা ব্যবস্থাই রয়েছে। আমাদের সার্জারি তো সার্জনরা সার্জিক্যাল অনকোলজি এখন তো আরও সুন্দর, এখন অনেকেই সার্জিক্যাল অনকোলজিস্ট, তারা ক্যান্সার সার্জারিটা আরও সুন্দর করে জেনারেল সার্জনের তুলনায়। এটি গেল সার্জারি পার্ট। কেমোথেরাপি তো বাংলাদেশে এমন কোনো কেমোথেরাপির ওষুধ নেই যেটা অ্যাভেলেবল না, যেটা হয়তো বা পৃথিবীর অন্য কোথাও নাই, আমাদের এখানেও রয়েছে। কারণ বাংলাদেশে তো সব ধরনের কেমোথেরাপি, এবং বাংলাদেশে যে অনেকগুলি কোম্পানি রয়েছে তারা কিন্তু কেমোথেরাপির, ইভেন যে যাদের সৌজন্যে আজকে রেনেটা, এদেরও কিন্তু সমস্ত কেমোথেরাপির এজেন্ট রয়েছে। রেনাটা তো অবশ্যই, এবং বাংলাদেশের যারা ওষুধ কোম্পানি রয়েছে আমি মনে করি তারা এটা ধন্যবাদ পেতে পারে একেবারে সবাই। তারা এই আমাদের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাটা অনেক সহজতর করেছে। আগে যেরকম ইম্পোর্টেড ড্রাগ দিতে হতো, সেগুলো অনেক কষ্ট, মানুষের আওতাধীন ছিল না। এখন কিন্তু আমাদের অনেকগুলি ওষুধ কোম্পানি অ্যান্টি ক্যান্সার ড্রাগ আনার ফলে এগুলো অনেক সহজতর হয়ে গিয়েছে, এবং অনেক কম দামে এবং বলা যেতে পারে মানসম্পন্ন ওষুধও পাচ্ছে, এটুকু আমি অবশ্যই বলবো। থার্ড যেটা মলিকুলার থেরাপি, আপনি অবাক যে মলিকুলার থেরাপিও কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। মলিকুলার থেরাপি মানে টার্গেটেড থেরাপি। আমরা আসলে জেনেটিক অ্যানালাইসিস করে কোন টার্গেট, কি কারণে এই রোগ হলো, সাপোজ লাং ক্যান্সার, এটা কোন মিউটেশনটা হলো সেটা কিন্তু আমরা বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ওর এগেনস্টে যে ড্রাগগুলো দেওয়া হয় এগুলিকে টার্গেটেড থেরাপি বা মলিকুলার থেরাপি বলা হয়ে থাকে। এগুলো বাংলাদেশে অনেকগুলো কোম্পানি নিয়ে আসছে। এগুলো কিন্তু মুখে খাওয়ার ট্যাবলেট এবং খুব ইফেক্টিভ। এই টার্গেটেড থেরাপি কিন্তু বেশ ইফেক্টিভ একটা থেরাপি, এটিও বাংলাদেশে রয়েছে। সবশেষ সংযোজন ছিল ইমিউনোথেরাপি, এটিও কিন্তু বাংলাদেশে এখন প্রায় 3টা কোম্পানি বাংলাদেশে এই মুহূর্তে বাজারজাত করতেছে। তাহলে আমি বলবো মানে ওয়ার্ল্ডে যে 5 ধরনের চিকিৎসা আছে, বাংলাদেশে এই 5 ধরনের চিকিৎসাই অ্যাভেলেবল। বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার চিকিৎসায়। এবং আবারও বলতে চাই, আবারও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের সেই সব কোম্পানিগুলোকে যারা এই ক্যান্সার চিকিৎসাকে এতটা সহজলভ্য করেছে আমাদের রোগীদের জন্য। স্যার, খুব সুন্দর করে আপনি বলছিলেন আমাদের দেশে ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা এখন বিশ্বমানের। এই যে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা, এর মধ্যে রেডিয়েশন অনকোলজির একটা অনেক বড় রোল রয়েছে। আপনি একজন রেডিয়েশন অনকোলজিস্ট, আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন, বাংলাদেশে রেডিয়েশন অনকোলজির ফিল্ডটা এখন কেমন? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি নিজেও রেডিয়েশন অনকোলজিস্ট, তো ন্যাচারালি রেডিয়েশন নিয়ে কথা বলতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট মানে এটা একটু দুঃখের বিষয় বলা যেতে পারে, আমাদের দেশে রেডিয়েশন ফ্যাসিলিটিসগুলো আমরা খুব অ্যাভেলেবল করতে পারি নাই। আমি আগে রেডিয়েশনের ভূমিকা নিয়ে কথা বলি। ক্যান্সারে কিন্তু রেডিয়েশন একটা খুব ইম্পর্টেন্ট চিকিৎসা ব্যবস্থা। মানে আমরা যদি চিকিৎসা ব্যবস্থাকে একটু ডিভাইড করি, আমরা একটিকে বলা হয় লোকাল থেরাপি, একটাকে বলা হয় সিস্টেমিক থেরাপি। লোকাল থেরাপি কিন্তু দুটো,
একটা সার্জারি আর একটা রেডিওথেরাপি। জি এইবার আসেন সিস্টেমিক থেরাপিতে, বাদ বাকি 3টা থেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি, এগুলো সব সিস্টেমিক থেরাপি। দুটার বেসিক ডিফারেন্স কি? সিস্টেমিক থেরাপি শরীরে সব জায়গায় পৌঁছাবে, লোকাল থেরাপি তো খুবই স্বাভাবিক, সার্জারি যেই জায়গা যেই অঙ্গে যেখানে হয়েছে এটাকে অপারেশন করা, রেডিয়েশন যেখানে হয়েছে এখানে দেওয়া। তো এই যে একটা মানে রেডিয়েশন, তাহলে আমরা লোকাল থেরাপি হিসাবে মানে উল্লেখযোগ্য একটা বিষয়। তা রেডিয়েশনের ভূমিকা কিন্তু ক্যান্সারের সবগুলো স্টেজে রয়েছে, একেবারে সবগুলো স্তরে। রেডিয়েশন একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা। কীরকম? মনে করেন কারো ভোকাল কর্ডে মানে ক্যান্সার হয়েছে, যেটা বাংলাদেশে কিন্তু কমন, ছেলেদের ভিতরে কিন্তু ল্যারিংসের ক্যান্সার মানে খুবই কমন। তো এই যে ল্যারিংসের ক্যান্সার হয়েছে, সে কথা বলতে তার কষ্ট হচ্ছে, এইখানে চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র রেডিয়েশন দিয়েই রোগীটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, তার দরকার নেই সার্জারি, দরকার নাই কেমোথেরাপি। তাহলে এর মানে একটা ডেফিনিটিভ চিকিৎসা আমরা দিতে পারতেছি থ্রু রেডিয়েশন। যেগুলিতে মানে আমি বুঝাইতে চাচ্ছি রেডিয়েশন একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা। এইবার আসেন রেডিয়েশনটা অ্যাডজাং চিকিৎসা। অ্যাডজাং মানে কি? আরেকটা চিকিৎসার সাথে সহযোগী চিকিৎসা ব্যবস্থা। উদাহরণস্বরূপ মনে করেন একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, তাকে সার্জারি করা হলো, এই রোগীগুলোকে কিন্তু লোকাল রিকারেন্স, ওখানে আবার ফিরে আসার সুযোগ রয়েছে। এই যে আমরা রেডিয়েশন দিই, এটাকে অ্যাডজাং থেরাপি বা সহযোগী চিকিৎসা আপনি বলতে পারেন। তার মানে কি? শুধু সার্জারি করে কিন্তু তার সব হলো না, তাকে কিন্তু লোকাল থেরাপি দিতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আর একটা লোকাল থেরাপি লাগতেছে, আর আজকাল তো লাগেই, কারণ এখন তো পুরো ব্রেস্ট ফেলে না, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করে। সো 100% রোগীর আমরা ব্রেস্টের কথাই যদি বলি, সবাইকে দিতে হচ্ছে সহযোগী চিকিৎসা হিসাবে রেডিওথেরাপি। এই গেল সহযোগী। এইবার আসেন যেই রোগীগুলোকে সার্জারিতে নেই, মনে করেন জরায়ুর মুখের ক্যান্সার, এটিও একটি প্রধান ক্যান্সার। এটিতে আমরা তো প্রত্যেকটা ক্যান্সারে ভাগ করি স্টেজ 1, 2, 3, 4। তা এটিকে স্টেজ 2 পর্যন্ত আসলে সার্জারি করা যায়, এরপর আর করা যায় না। এরপরে কিন্তু আমাদের দখলে, তখন আমরা কিন্তু রেডিয়েশন পাশাপাশি কেমোথেরাপি দিয়ে আমরা চিকিৎসা ব্যবস্থা দিতে পারতেছি। তার মানে এটা কিন্তু আরেকটা পদ্ধতি হলো। এখানে আমরা কনকারেন্ট কেমো রেডিয়েশন ইউজ করি, কেমোথেরাপিটা সাথে ইউজ করি। আরেকটা বড় ভূমিকা কিন্তু রয়েছে আমাদের রেডিয়েশনের, সেটি উল্লেখ করতেই হয়। আমাদের আসলে ক্যান্সার কিন্তু জীবদ্দশায় এক সময় এক পর্যায়ে ক্যান্সারটা প্রোগ্রেস করতে পারে, বা অনেক রোগী আছে মানে একবারেই মনে করেন, আমি যদি উদাহরণ দিয়ে বলি, রোগটা হাড্ডিতে চলে গিয়েছে, তীব্র ব্যথা নিয়ে আসতেছে, একটা রোগীর ব্রেনে চলে গিয়েছে, একটা রোগীর অনেক বেশি রক্ত যাচ্ছে, সেটি কাশির সাথে যেতে পারে, ইভেন যদি আমরা মাসিকের রাস্তাতেও যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থা, কোনো রোগীর কর্ড কম্প্রেশন হচ্ছে, কর্ড বলতে স্পাইনাল কর্ড বলেছি, এর জন্য রোগীটা প্যারালাইজড হয়ে যাচ্ছে, এই সমস্ত রোগীকে আপনি রেডিয়েশন দিবেন, তো সাথে সাথে লোকটা মনে করেন একটা রোগী প্রায় অজ্ঞান অবস্থায় আসছে, ভমিটিং, মাথা ব্যথা ছিল তীব্র, আপনি তাকে যদি রেডিয়েশন দিয়ে দেন, তাই এগুলি সব সমাধান হয়ে যাচ্ছে। আপনার যে কর্ড কম্প্রেশন, ইনপেন্ডিং মানে প্যারালাইজড হয়ে যাচ্ছিল, এই রোগীদেরকে আপনার রেডিয়েশন দিলে হয়ে যাবে। তীব্র ব্যথা, মানে এই ব্যথা আপনি হাড্ডি ভেঙে গেলে, মানে ক্যান্সারে খেয়ে গেলে যে ব্যথা, এটি এত তীব্র হয়তো বা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। তো এই ব্যথা কিন্তু আমরা রেডিয়েশন দিয়ে দিতে পারি। একটা আগলি লুকিং আলসার, যেখান থেকে মানে ব্লিডিং হচ্ছে, রেডিয়েশন দেন কমে যাবে। আমি বুঝাতে চাচ্ছি যে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা সহযোগী চিকিৎসা হিসাবে, যেখানে সার্জারি হলো না সেখানে প্লাস প্যালিয়েটিভ, এগুলোকে আমরা প্যালিয়েটিভ বলি, আরাম দেওয়ার জন্য চিকিৎসা বা উপশম দেওয়ার চিকিৎসা, সব পর্যায়ে কিন্তু রেডিয়েশনের ভূমিকা অনেক বেশি। সুতরাং রেডিয়েশনটা কিন্তু মানে ক্যান্সার চিকিৎসার একটা প্রধান মোড। ও যেটি বলছিলাম, আমাদের দেশে আসলে রেডিয়েশনের মেশিনের অপূর্ণতা রয়েছে, এটা খুব, সমস্ত রোগীকে ঢাকাতে আসতে হয়। আমাদের পেরিফেরিতে রেডিয়েশন মেশিনগুলো খুব বেশি নাই, সরকারি পর্যায়ে এগুলোকে উদ্যোগ হচ্ছে। সরকার ইতিমধ্যে 8টা বিভাগীয় শহরে ক্যান্সার সেন্টার বানাচ্ছে, ওখানে রেডিয়েশনের ফ্যাসিলিটিসটা হবে। আমার মনে হয় এই অংশটুকে সরকারের আরও নজর দেওয়া খুব জরুরি, কারণ এরকম একটা ইম্পর্ট্যান্ট চিকিৎসা ব্যবস্থা, এটিকে যদি আমি আমাদের বাংলাদেশের সবগুলো সেক্টরে বা সবগুলো কর্নারে না পৌঁছাতে পারি, তাহলে তো ওই পঞ্চগড়ের একটা লোককে ঢাকা শহরে আসতে হচ্ছে। আরও একটা দুঃখজনক বিষয়, রেডিয়েশন তো একবারের চিকিৎসা না, এটি দীর্ঘদিন, প্রায় 6 সপ্তাহ, 7 সপ্তাহ, 8 সপ্তাহ এরকম দিতে হয়। তো একটা পঞ্চগড়ের রোগী এসে কেন 8 সপ্তাহ ঢাকা শহরে থাকবে? থাকার জায়গা নেই, লোকের অভাব, কত কিছুর অভাব। তো এই অংশগুলো যদি আমরা আমাদের বিভাগীয় পর্যায়ে বা পুরনো মেডিকেল কলেজগুলোতে যদি আমাদের রেজিডেশন ফ্যাসিলিটিস বাড়াতে পারি, তাহলে আমার মনে হয় খুবই মানে সুন্দর কিছু হয়। বেসরকারি পর্যায়ের কথা এবার আসি।
বেসরকারি পর্যায়ে রেডিয়েশনের ব্যবস্থা সেটিও কিন্তু বলা যেতে পারে ঢাকা বেস। ঢাকার বাইরে ওই বগুড়াতে একটু রয়েছে, সিরাজগঞ্জে একটু রয়েছে, চিটাগংয়ে এই মুহূর্তে একটা রয়েছে, সিলেট রয়েছে। তা এগুলো কিন্তু বেশ কস্টলি। ঢাকা শহরে কিন্তু হাতে গোনা 6টা সেন্টারে মাত্র রেডিয়েশন ফ্যাসিলিটিস রয়েছে বেসরকারি। সরকারি শুধু ক্যান্সার ইনস্টিটিউট। তাহলে সুতরাং এটি কিন্তু অপ্রতুল। এটিকে দীর্ঘদিন লাইন পেতে হয়, একটা সিরিয়াল পেতে অনেক কষ্ট করতে হয়। আর সব লোক তো প্রাইভেটলি আসলে পারে না। যারা পারে না তাদের জন্য তো ব্যবস্থা করতে হবে। এটি আমার মনে হয় এই মেসেজটা আমি এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে মানে সরকারকে মেইনলি আমি বলতে চাই, রেডিয়েশন ফ্যাসিলিটিটাকে অ্যাভেলেবল করাটা খুব বেশি দরকার আমাদের, যদি মানে চিকিৎসা ব্যবস্থাটাকে আপনি সুন্দর করতে চান। প্রাইভেটের এবং সরকারি খরচের বিষয়টা অনেক ফারাক। এর কারণ আসলে রয়েছে, তাও ঠিক, মানে এর স্থাপনাতে অনেক খরচ হয় এবং আমাদের যারা শিল্পপতি তারা রেডিয়েশন মেশিনের ব্যাপারে খুব আগ্রহ দেখায় না, কারণ এখানে ইনভেস্ট করতে হয় ধরেন 100 কোটি টাকা। এই টাকাগুলো তুলতে অনেক লাগে, অনেক সময় লাগে। শুরুতে এটা মানে লাভজনক পর্যায়ে যেতে যেই পরিমাণে তাকে ইনভেস্ট করতে হয় বা ধৈর্য ধরতে হয়, এটির ব্যাপারে হয়তো অন্য ব্যবসা করলে সে মনে করে আরও বেশি দ্রুত লাভবান হওয়া যাবে, মেবি আমার ধারণা। এই জন্য তারা এই ব্যাপারে আগ্রহ দেখায় না। আমি এই প্রোগ্রামের মাধ্যমে যারা সমাজে বিত্ত শ্রেণীর লোক রয়েছে তাদের প্রতি আমার একটা আপিল, আপনারা সেবামূলকভাবেও যদি একটি ক্যান্সার সেন্টারগুলি 2-1টা করেন নিজ উদ্যোগে সব কর্নারেই, তাহলে আমার মনে হয় আমাদের যারা গরিব লোক যারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, চিকিৎসা তো আসলে যেই পর্যায়ে হোক না কেন তো চিকিৎসা তো করতে হবে, তা আমার মনে হয় তাদের জন্য সহজ হবে এবং একটি একটা মহৎ কাজ হবে বলে আমি মনে করি। বিশ্বের সব জায়গায় কিন্তু আপনি ইন্ডিয়ার কথা বলেন, অনেকগুলি সেন্টার আছে তারা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে করেছে। আমি মনে করি এই সেক্টরটা বা আমরা হয়তো বা তাদেরকে বুঝাতে পারি নাই, মেবি সেটার কারণে হইতে পারে। আমি এই প্রোগ্রামের মাধ্যমে এই আপিলটাও রেখে গেলাম, যারা আমাদের অনেকেই তো আছে বাংলাদেশে অনেক দান। ধন্যবাদ স্যার। আমাদের আজকের আয়োজনের মাধ্যমে আমরা আসলে নীতি নির্ধারক যারা রয়েছেন সরকারি পর্যায়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি স্যার আপনি যেটি বলেছেন যে সমাজের উচ্চবিত্ত লোক যারা রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। অনেক ক্ষেত্রেই তারা দরিদ্রদের সহায়তা করার জন্য নানা রকমের পন্থা অবলম্বন করেন, এটিও একটি পন্থা হতে পারে। জি, ধন্যবাদ স্যার। আরেকটি বিষয়ে আমরা একটু চলে যেতে চাই। আপনি কথা বলার এক পর্যায়ে বলছিলেন যে স্টেজ 2 পর্যন্ত যে কোনো ক্যান্সারের সার্জারি করে নিরাময় করা সম্ভব, পুরোপুরি নিরাময় যোগ্য। তার মানে হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে স্টেজিং একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ক্যান্সার যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন আসলে চিকিৎসাটা আরও বেশি কঠিন হয়তোবা হয়ে পড়ে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেরিতে ধরা মানেই জটিল চিকিৎসা, রোগীর জন্য, রোগীর পরিবারের জন্য কঠিন লড়াই এবং অনেক ক্ষেত্রেই চিকিৎসাটা অত বেশি ফলপ্রসূ হয় না, যে ব্যাপারটি আমরা জানি। তো এক্ষেত্রে স্যার আপনি কি বলবেন? প্রতিকারের চেয়ে তো আসলে প্রতিরোধী ভালো। ক্যান্সার, যে কোনো ক্যান্সার প্রতিরোধের জন্য করণীয়গুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আসলে ক্যান্সার কিন্তু 1/3 প্রিভেন্টেবল। আমরা কিন্তু 1/3 ক্যান্সারকে প্রিভেন্ট করার পারি। সেটি যে আমি কতগুলি বদ অভ্যাসের কথা বললাম না, ধূমপান, অ্যালকোহল, দৌড়দৌড়ি করা, সুন্দর শাকসবজি খাওয়া, বা ইভেন আজকাল কিছু ক্যান্সারের জন্য ভ্যাকসিনেশন বাড়াইছে। এই যে মনে করেন জরায়ু মুখের ক্যান্সার, আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে মানে ভ্যাকসিন করতে পারি। আমাদের হেপাটাইটিস বি, এটার জন্য আমরা ভ্যাকসিন করতে পারি। তাই দেখছেন আমরা কিন্তু অনেক প্রকারেই মানে করতে পারি, মানে এই ক্যান্সারকে প্রতিরোধ করার চেষ্টা করতে পারি। আরও একটি ব্যবস্থা রয়েছে, সেটাকে স্ক্রিনিং বলে। স্ক্রিনিং মানে রোগ প্রকাশ পাওয়ার, লক্ষণ পাওয়ার আগেই রোগটিকে নির্ণয় করা। আমরা যদি স্ক্রিনিং প্রসেস যেগুলি আছে সেগুলো করতে পারি, একটা পর্যায়ে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করতে পারি ম্যামোগ্রাফি করে একটা বয়সের পরে, আমরা ছেলেদের PSA করতে পারি, আমরা কলোনোস্কোপি করতে পারি, যেগুলো খুব বেশি কঠিন বা মানে ব্যয় সাপেক্ষ ব্যাপার নয়। তাহলে একটা করতে পারি আমরা স্ক্রিনিং করে, অর্থাৎ রোগের লক্ষণ প্রকাশ না পাওয়ার আগেও মানে রোগ নির্ণয় করা, এটিকে বলা হয় স্ক্রিনিং। আমরা স্ক্রিনিংকেও জোরদার করতে পারি দেশে, তাহলে রোগ সহজে হবে। আমাদের আর্লি ডায়াগনোসিসের দিকে খুব নজর দিতে হবে, কারণ যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি তাহলে স্টেজটা কম থাকবে। ইউজুয়ালি 1-2 এরকম হলে পরে আমরা কিন্তু এটাকে কিওর পর্যায়ে নিয়ে যেতে পারি, আমরা কিওরও বলে যেতে পারি। আর অ্যাডভান্স ক্ষেত্রে যদি চলেই যায় তখন তো আসলে কিওরের প্রশ্ন থাকে না, তখন আমরা চেষ্টা করি, মানে আমাদের ক্যান্সার কিন্তু ট্রিটেবল। আমি আগেই বলেছি যে এটা ট্রিট করা যায়, স্টেজ 4-এও কিন্তু ট্রিট করা যাচ্ছে। সেটা কিউরেবল হচ্ছে না, কিন্তু ট্রিটেবল। দুই জিনিস, একটা ট্রিটেবল আর একটা কিউরেবল।
তা কিউরাবল হচ্ছে আমরা মানে পছন্দ করি, আর প্রিভেনশন তো একটা সেক্টর মানে গেলই। তো আমরা ওইভাবে যদি ভাবি সেটা করা যেতে পারে। আমরা অনেকেই আছি খুব অপচিকিৎসা করি, এটিও ক্যান্সারের আসলে অনেক ভ্রান্ত ধারণা আছে, অনেক ধারণা আছে। আমি যদি মিথের কথা বলি, ক্যান্সারের অনেক মিথ, এক একজন এক এক রকম কথা বলে। আমাদের দেশে সব লোক কথা বলতে পছন্দ করে, সে বুঝুক বা না বুঝুক একটা কিছু বলে ফেলবে। এটা আমাদের দেশের বা আমাদের জাতিগত বৈশিষ্ট্য হয়তো হতে পারে। তো ক্যান্সারে কিন্তু এই অযথা এই রেডিয়েশন দিলে তোর পুড়ে যাবে, মানে শরীর পুড়ে যাবে, কেমোথেরাপি দিলে মানুষের চুল টুল পরে কঙ্কাল হয়ে যাবে, মৃত ডেড বডির মতো দেখাবে, কত কথা যে বলে। এইগুলি বলার ফলেই কিন্তু আমাদের অপচিকিৎসা সুযোগ রয়েছে। আপনি দেখবেন এখন অনেক জায়গায় 100% গ্যারান্টি সহ চিকিৎসা দেওয়া হয়। অনেক ধরেন, আমি এগুলিকে বৈজ্ঞানিকভাবে শিক্ষিত যেহেতু না, সুতরাং আমি তাদেরকে অপচিকিৎসায় বলতে চাই। অবশ্যই এই মানে ঝাড়ফুঁক করে, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কত কি করে। এবং আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা আসলে দৃঢ়ভাবে এটার প্রতিবাদও জানাতে চাই এবং সচেতনতার জন্য বলতে চাই যে কোনো রকমের কোনো অবৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থায় ক্যান্সারের ক্ষেত্রে কেন, যে কোনো ক্ষেত্রেই যাওয়ার কোনো সুযোগ আসলে নাই। সেটাই তো আমরা যদি অপচিকিৎসায় না যাই তাহলে আর্লি যাব, আর্লি আসলে আমাদের চিকিৎসা অবস্থা সুন্দর হবে। এই প্রসঙ্গে আরো একটু কথা বলে যাই, আসলে অনেকে আবার এই যে বাইরে যাওয়ার জন্য খুব মানে একদম অস্থির হয়ে যায়, কিন্তু সেটাও কিন্তু মানে এবং এতে করে কালো খাপন হয়, মানে অনেক সময় চলে যায়। দেখেন আপনি চাইলেই কিন্তু একটা বিদেশে যেতে পারতেছেন না, একটা স্টেজ 4 ডিজিজ বা তার বিদেশে নিয়ে যায় কী করবেন, সেটাও কিন্তু আমার কাছে মনে হয় যে ওই যে মানে একটু বিদেশে নিলি না কিরকম কথা। আর এই যে মানে সামাজিকভাবে কিন্তু একটা ব্যাপার, আমি অনেকের কাছেই বলি আমি চিকিৎসা শুরু করতেছি, কয় স্যার একটু বিদেশে যাবো। আমি কেন? কয় স্যার সবাই বলে যে তুমি অমুক পার্শ্ববর্তী দেশে ঘুরে আসলে না, তোমার কি টাকা পয়সার অভাব হয়েছে। মানে আমি বুঝাইতে চাচ্ছি সামাজিক স্ট্যাটাসটাও কিন্তু একটা বিষয়। ও সামাজিক স্ট্যাটাসের কারণে তাকে বাইরে যেতে হচ্ছে এবং সে নিজে স্বীকার করতেছে স্যার ওখানে যাই কোনো লাভ নেই, যে ফিরে আসার পর তাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুখকর না। তারা কিন্তু বেশিরভাগ লোকে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওরা ওই যতক্ষণ পর্যন্ত ওদের টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত চিকিৎসার পর্যায়ে যাবে, এক পর্যায়ে বলবে যে আপনি দেশে যায় বাদ বাকিটা করেন। এই সিনারিও কিন্তু মানে খুবই কমন। আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে বিদেশে গেলে লাভ হয় না আমি তা বলবো না, কিন্তু মানে এটাকে যে একেবারে সবাইকে যেতে হবে বিষয়টা এরকম বাধ্যবাধকতা তো নেই। হ্যাঁ, আমাদের দেশে তো অনেক ভালো ভালো অনকোলজিস্ট এখন রয়েছে, তাদেরকে বিশ্বমানের অনকোলজিস্ট, আমি সেটা মনে করি আমাদের সব ব্যবস্থায় তো রয়েছে, সেটি করা যেতে পারে। স্যার মিথের কথা বলছিলেন, মিথের ব্যাপারে যদি একটু আসি, যে আপনি যেটি বলছিলেন যে রেডিয়েশন দিলে চামড়া পুড়ে যাবে, এই ধরনের একটা মিথ তো অবশ্যই প্রচলিত আছে। আপনি রেডিয়েশন অনকোলজিস্ট, এই ব্যাপারে কি বলবেন? তো আমার কাছে মনে হয় আমার প্রতিদিন একবার শুনতে হয় স্যার রেডিয়েশন দিলে কি হবে। আমি যে বলি যে রেডিয়েশন এমনই একটা জিনিস যেটি চোখে দেখা যায় না, যেটি ব্যথা আপনি বুঝতেও পারবেন না, কোথা থেকে গেল কি হলো বুঝবেন না। লাইক সিটি স্ক্যান মেশিনের মতো ওরকমই একটা মেশিন, ওইটার এনার্জি কম, এইটার এনার্জি বেশি, এই এনার্জি বেশি। ওইটা যখন যেমন এক্সরে যেমন একটা রে পাস করে কিছু বোঝা যায় না, ওর চেয়ে একটু উন্নত মানের হলো সিটি স্ক্যান, তার চেয়ে একটু উন্নত মানের হয়তো এরকম। মানে বেসিক প্রিন্সিপাল তো একটাই, সবগুলো এক্সরে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমরা কিন্তু আমি যখন স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজের, তখন কিন্তু আমি দেখেছি, তখন কিন্তু আমরা এক্সরে দিয়েও চিকিৎসা করতাম। সেটি এখন বলা যেতে পারে এই মুহূর্তে আর নেই। মানে আমরা মানে সুপারফিশিয়াল এক্সরে, ডিপ এক্সরে এগুলো দিয়েও চিকিৎসা করেছি। তো ওই যে এখন তো মেশিন, এখন লাইন আপ মেশিন, কত সুন্দর ব্যবস্থা, কত সুন্দর আধুনিক টেকনিক। তাহলে কি স্যার আপনার কথায় আমরা এটি নিব সারমর্ম হিসেবে যে রেডিয়েশন থেরাপির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই? একেবারেই সেটি বলতে হয়, কিন্তু ধরেন একেবারেই পার্শ্ব প্রতিক্রিয়া নাই সেটি আমি বলবো না। আমাদের ক্যান্সার চিকিৎসার কিছু না কিছু রয়েছে, রেডিয়েশনেরও কিছু ক্ষতিকর দিক রয়েছে। যখন ডিউরিং রেডিয়েশন একটু ক্ষুধামন্দা হইতে পারে, অনেকের একটু স্কিনে প্রবলেম হইতে পারে, অনেকের একটু ভমিটিং টেন্ডেন্সি হতে পারে। এগুলো তো সাময়িক এবং এগুলো তো চিকিৎসার রয়েছে। আর ডিউরিং রেডিয়েশন তো সে অনকোলজিস্টের সাথেই রয়েছে, উনি এগুলো দেখভাল করবে। এগুলো তো ছোট ছোট সমস্যা। এবং আফটার রেডিয়েশন লেট ইফেক্ট কিছু রয়েছে, সেগুলো তো মানে
মানে অনেক দীর্ঘমেয়াদী একটা ইস্যু, সেগুলো নিয়ে তো অত সব চিন্তা করার আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে রিস্ক বেনিফিট রেশিও। আমার এখন চিকিৎসার একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে তাকে চিকিৎসা দিয়ে তাকে কতটুকু লাভ করা যাবে, রিস্ক এবং বেনিফিটের কথা যখন বলেছেন, যদি বেনিফিট না হয় অনকোলজিস্ট তাকে চিকিৎসাই যাবে না। আমরা তো অনেক রোগীকে বলেই দিই, বাবা তোমার চিকিৎসা করে লাভ নাই, তোমাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রাখি। এবং অনেক রোগীকে আমরা প্যালিয়েটিভ কেয়ারে পাঠাই, ওই বিএমইউতে পাঠাই, আমার ক্যান্সার হসপিটালে পাঠাই, সেগুলো তো শুধু প্যালিয়েশনের জন্য। সবাইকে তো চিকিৎসা দিয়ে আপনি লাভবান করতে পারবেন না। এটি শুধু আমার সাবজেক্ট কেন, সব সাবজেক্টেই তো রয়েছে। জি জি, অবশ্যই স্যার। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাক্তারের প্রতি আস্থা। এই ব্যাপারটি অনেক জরুরি। এবং যেহেতু বিশ্বমানের অনকোলজিস্টরা এখন বাংলাদেশে রয়েছে এবং বিশ্বমানের সকল চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে রয়েছে, যদিও সেটি অপ্রতুল, সেটি আলাদা কথা, কিন্তু রয়েছে তো। এবং এই ক্ষেত্রে বিশ্বাস স্থাপন করাটা খুব জরুরি। আপনি যে চিকিৎসকের আন্ডারে এটা আপনি খুব ভালো কথা বলেছেন। আসলে রোগীদেরকে আস্থায় আনাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ ডক্টর এটা সবারই করা উচিত। সবার সাথেই আমাদের মনে হয় যে আমরা যদি তাদের সাথে আরও বেশি সুন্দর বিহেভ করতাম, তাহলে মনে হয় আমরা রোগীদেরকে আমাদের আস্থায় আনতে পারতাম। আস্থার অভাব আসলে আমাদের মধ্যে রয়েছে। আমার কেন যেন মনে হয় এটিও জাতিগত বিষয়, এটি শুধু এই পর্যায়ে না। কিন্তু আপনি দেখবেন আমরা একজনকে খুব বেশি মানে করতে পারি না, মানে খুব আস্থায় আনতে পারি না। স্যার আপনার সাথে আমি একটু ডিফার করব। আমাদের ডক্টররা যে পরিমাণ প্রেসারে থাকেন সেই হিসেবে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে পেশেন্ট ফ্রেন্ডলি আমি বলবো। দু একজন এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, দু একজনের কথা আলাদা। এক্স্যাক্টলি, আমাদের ডাক্তাররা সারা দিন রাত কষ্ট করতেছে, এটা তো কেউ সারফেস আনে না। দুই চারটা অন্যায় যখন হয় বা দুই ইনসিডেন্স হয়, এটি কি মানে হাইলাইটেড মানে করা হয়। এটি তো আসলে ওই সব কিছুরই তো কিন্তু মানে সবচেয়ে ভালো হবে এমন কিন্তু না। আমি ছোট্ট একটি গল্প এই মুহূর্তে করতে চাই। সেটি হলো আইনস্টাইন, তো আপনারা সবাই জানেন। উনি একদিন মানে কোনো একটা জায়গায় একটা লেকচার দিচ্ছিলেন, তো উনি খুবই স্বাভাবিকভাবে মানে এরকম লিখে দিয়েছে। মনে করেন আমি যদি গল্পটা একটু ভুলও আমার হইতে পারে, মনে করেন এই 10, 20, 30, 40, 50, 60 এরকম করে উনি 90তে যায় লিখছে 91, মানে ওই ক্লাসে। এটি উনি ইচ্ছাকৃত ভুল। আসলে ওনারা তো বিরাট এক ফিলোসফির লোক, ওনারা তো সবসময় মানুষজনকে মেসেজ দিতে পছন্দ করে। তো এখানে ওই যে যারা মানে ছিল, তারা সবাই হ্যাঁ কি 90 না লিখে 91, উনি কিছু বোঝে না। এক একজন এক এক রকম মন্তব্য তো হইতেই পারে, কেউ হাসাহাসি করতেছে, কেউ বিদ্রুপ করতেছে যে উনি এটা জানে না। তো উনি ফাইনালি যে মেসেজটা দিল যে দেখো আমি 10 থেকে 90 পর্যন্ত 80 পর্যন্ত আমি কারেকশন করলাম, আমার একটাই তো ভুল হয়েছে, 90 জায়গায় আমি 91 লিখে দিয়েছি। তা এই যে 90 জায়গায় আমি 91 লিখে দিয়েছি, এই একটা ভুলের জন্য আমার কি সমস্ত কর্ম বা সমস্ত সব ভালো বিষয়গুলো কি মানে সব মুছে যাবে? উনি আমাদেরকে মেসেজ দিতে চেষ্টা করেছিলেন আসলে ওই ক্লাসের মাধ্যমে, যে একটা লোক 100% আপনাকে করতে পারবে না। উনি এই মেসেজটা ওনার, এটা আমার মানে খুব মাঝে মাঝে হ্যাঁ ইয়েস, আমি এটা মনে রাখি। আমার মনে হয় যে সো উনি 90 জায়গায় 91 লিখছে, একটা ভুলের জন্য উনি যার 8টা কারেকশন করছে, কারেক্ট অ্যান্সার দিয়েছে, এটার কিন্তু তখন মানে থাকে না, ডিভ্যালুয়েশন হয়ে যায়। তা উনি এই মেসেজ দিতে চেয়েছে যে আপনি সব লোকই তো 100% পারফেক্ট না, তো সুতরাং দুই একটা ভুল হইতে পারে, এটাকে আপনাকে মানে মানতে হবে, বা সেটার জন্য যদি কোনো প্রিভেন্টিভ মেজার বা কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা নেওয়া যেতে পারে। কিন্তু আমরা যে আর বাদবাকি যে এত কষ্ট করলাম 1 থেকে 80 পর্যন্ত লেখার মতো যদি বলতে হয়, সারাদিন রাত কষ্ট করতেছে ডাক্তাররা, সেটির কিন্তু মানে আমি বলবো সেটির ওইভাবে মূল্যায়ন মানে হচ্ছে না। আমরা খুব সুন্দর এক্সপেরিয়েন্স আপনার কাছ থেকে শুনছি স্যার। জানতে চাই, আমাদের দর্শকদের জন্য নিশ্চয়ই শিক্ষণীয় হবে আপনার এই যে দীর্ঘ কর্মজীবন। আপনি বলেছেন ঢাকা মেডিকেল কলেজে আপনি 18 বছর ছিলেন পোস্টেড। এই দীর্ঘ কর্মজীবনে স্যার নিশ্চয়ই কিছু ঘটনা রয়েছে, অনেক রোগীই তো দেখেন স্যার, যে ঘটনাগুলো হয়তো আপনার মনে দাগ কেটে আছে, সেটা সমসাময়িক ঘটনাও হতে পারে, বেশ কিছু বছর আগের ঘটনাও হতে পারে। এমন কিছু ঘটনা কি আমাদের দর্শকদের জন্য শেয়ার করতে চান? সেটি করা যেতে পারে। আসলে অনেক দিনই তো আমি সাবজেক্টের, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক রোগীর সাথেই দেখার মানে সুযোগ হয়েছে বা চিকিৎসার সঙ্গে জড়িত থাকার অপশন রয়েছে। মানে এখানে যে কত ধরনের বিষয় মানে থাকে, এগুলি লিখতে গেলে আসলে আমি যদি হইতাম মানে লেখার সুযোগ থাকতো, তাহলে তাহলে আমার মনে হয় সেটাই মানে ব্যক্তিগত বিষয়,
মানে সেগুলো থাকে। মানে একটা ক্যান্সার পেশেন্টকে নিয়ে যে কতজন কতভাবে মানে এক্সপিরিয়েন্স হয় সেটা মানে খুবই মানে অবাক করা বিষয়। এগুলো সব আমি জানি না দর্শকরা এগুলো কীভাবে নেবেন। তো তারপরও আমি একটু বলতে চাচ্ছি, ধরেন জমি সংক্রান্ত বিষয়, মানে ছেলে চায় বাবা যাতে মরে যায়, এটি কি আপনি শুনলে অবাক হয়ে? আমি পার্সোনালি এটা একদম ফেস করছি বলে আমি বলতেছি। ও মাই গড। সে চায় যে হয়ে গেলেই মানে সে তার জমিগুলো পেয়ে যাবে। আমাকে সে খালি জিজ্ঞেস করতো উনি আর কয়দিন বাঁচবে। আমি আরে কী কথা বলেন? কয়ে স্যার উনি তো স্যার চিকিৎসা দিয়ে তো স্যার অনেক দিন হয়ে যাচ্ছে, তো উনি কি স্যার দ্রুত খারাপ হয়ে যাওয়ার সুযোগ আছে? আমি এটা আবার কী বলেন বাবা? অবাক করা কাণ্ড হচ্ছে, পরবর্তীতে আমি একটু যাচাই বাছাই করার পর বুঝতে পারলাম যে ও মরে গেলে ও সম্পত্তিগুলো পেয়ে যায়। স্পেশালি সম্পত্তি নিয়ে মানে এত জটিলতা, এটা যার সম্পত্তি নাই সে সৌভাগ্যবান। এটা কিন্তু আসলে আমি এই ক্যান্সার চিকিৎসার সাথে থেকে রোগীদের কিন্তু একটু আমাদের এটা করা যায়। আমাদের তো আর এরকম না যে ক্যান্সার তো অন্য 10টা স্পেশালিস্টের মতো একেবারে লাইন ধরে রোগী দেখতে পারে, তা পারে না, এটা কেউই পারে না। তো এদের সাথে আর যেহেতু একটা রোগী দীর্ঘদিন আসে, বলা যেতে পারে কিন্তু অনেকের সাথে খুব ওয়েল কানেক্টেড হয়ে যায় পারিবারিক। এমনকি যদি রোগী যায় বা মরেও যায়, তারা কিন্তু আমাকে মানে করে, মানে তারাও জানায় যে রোগীটা মারা গিয়েছে, দোয়া করেন। তা এতে করে মনে হয় যে কানেক্টিভিটিটা আমাদের কিন্তু মানে সুন্দর এক্সপিরিয়েন্স। একটা কথা এই মুহূর্তে মনে পড়ছে, আসলে অনেক এক্সপিরিয়েন্স, আমি কোনটা বলবো এটি মনে হয় সহজ হতে পারে। একটি ভদ্রমহিলা, উনি ব্যাংকার, বেশ স্মার্ট ব্যাংকার, প্রাইভেট একটা ব্যাংকে বেশ মানে ভালো জব করা মহিলা। আমি মানে বয়স কেমন হবে স্যার? ওনার বয়স তখন হবে 40 এরকম হবে। আচ্ছা। রেকটাল ক্যান্সারের একটা পেশেন্ট ছিল, এখনও মনে আছে। তো উনি ওই রেকটাল ক্যান্সারের পেশেন্টে ওনার 2টো মেয়ে, ওনার হাজব্যান্ড খুব রিনাউন্ড লোক, আমি নাম বলে অনেকেই চিনে ফেলবে, ঢাকা ইউনিভার্সিটিতে খুব প্রভাবশালী একটা লোক ছিলেন। আচ্ছা। উনি রাজনীতি করতেন ছাত্র দলের সাথে, মানে যাই হোক ওনার প্রসঙ্গে আমি না আনি। ওনার 2টো মেয়ে, তা আর এই ভদ্রমহিলা কিন্তু বেশ ভালো জব করে। হ্যাঁ, তা ওনার এক পর্যায়ে চিকিৎসা করার পর বেশ ভালো হয়ে গিয়েছিলেন। উনি প্রায় আমার ফলো আপে ছিলেন প্রায় 3 বছর। আচ্ছা। ফাইনালি উনি লাস্ট 6 মান্থের কথা আমি একটু বলতে চাই। তো 6 মান্থে উনি তখন সম্ভবত লিভার ম্যাটস ডেভেলপ করলো, মানে তখন উনি খারাপের দিকে যাচ্ছে। তো আমার মনে আছে উনি ওই 2টো মেয়েকে নিয়ে আসতো বেশিরভাগ সময়। মেয়েদের বয়স কেমন ছিল? ধরেন 23-24, আর একটা 17-18 এরকম হবে। হ্যাঁ, দুটোই। তা হ্যাঁ এরকমই। তো উনি সবশেষে ওনার ধারণা ছিল যে উনি মানে ভালোই আছে, আসলে উনি ভালো থাকবে না, এটা তো আমি বুঝি যে এখন স্টেজ 4 ডিজিজ অলরেডি ডেভেলপ করে গিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওনার কিন্তু এটা মনে হতো না, উনি সবসময় ইভেন উনি ব্যাংকে জব করতেন তখনও, মানে স্টেজ 4 হওয়ার পরও ব্যাংকে জব করতো। আচ্ছা। একটা বিদেশি ব্যাংক, কি নাম যেন মনে করতে পারতেছি না, হাইলি পেড স্যালারি, বেশ গুলশানে থাকতেন, আসতেন। তা উনি আমাকে বলে যে আমি এই করব, মানে এই মেয়েটাকে অস্ট্রেলিয়া পাঠাবো। এটা ওই যে বললাম না অনেকদিন কথা হলে যা হয়। আমি যে কেন অস্ট্রেলিয়া পাঠাতে চান, মানে ওনার সম্পর্কে তো আমার অনেক তথ্য জানা আছে। তা আমি বললাম যে দেখেন আপনি এটা কেন করবেন, আপনার 2টো মেয়ে আছে, আপনি ওকে যদি বাইরে পাঠিয়ে দেন, আপনি কিন্তু, আমি দুষ্টামি করেই বললাম, আপনি কিন্তু আর বেশি দিন বাঁচবেন না। এটা কিন্তু অনেক রোগীকে বলি, বলেন কি স্যার? আমি হ্যাঁ, আপনার কিন্তু এখন আমরা যাই করতেছি না কেন, আপনি কবে নাগাদ কতদিন বাঁচবেন সেটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না, বাট আপনার রোগ ভালো না। আপনি এই মেয়েটাকে যে পাঠিয়ে দিবেন, 2টোই আনম্যারিড মেয়ে, আপনার আরও একটা মেয়ে আছে, আপনার হাজবেন্ড নাই, সো আপনি এই অংশগুলো মানে করেন না। ওই মেয়েটাকে ওই ব্যাংকে চাকরি হয়েছিল আর কি, মানে উনি সেই ব্যাংকে না দিয়ে তাকে অস্ট্রেলিয়াতে পাঠাবে। তা আমি এই যে আমি তাকে সাজেস্ট করলাম, দেখেন আপনি তো ব্যাংকে আসছেন বলেই ও মেয়েটার ব্যাংকে চাকরি হয়েছে, এটা ভালো জব। আমি বলছি ওকে আপনি কেন পাঠাবেন, ও বাইরে যায় কি করবে? বরংস আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে ওকে যদি ব্যাংকে আপনি জব দিয়ে থাকেন, তাহলে ওর ছোটো বোনটাকে দেখভাল করতে পারবে আপনার অ্যাবসেন্সে। এটা আমি ঠিক আপনাদেরকে বোঝাতে পারলাম না। মোট কথা হচ্ছে আমি এইরকম একটা মানে এতটাই বেশি কমিউনিকেশন হয়ে যায় পেশেন্টদের সাথে, এটা তো আসলে ফ্যামিলিয়ার ডিসিশন, বাট আমার মনে হয় যে, এবং উনি আমাকে পরে বললো যে না এটা আপনি খারাপ বলেন। আমি কই দেখেন ও মেয়েটা একা হয়ে যাবে, আপনার তো না, ওই যে বললাম না হাসতে হাসতে বললাম আপনি তো বাঁচবেন না, তো ও থাকবে ওখানে, এই মেয়েটাকে দেখভাল করবে কেন, আপনার জামাই নেই কিছু নেই, বরং আপনি ওকে চাকরি দিয়ে দেন, ওর একটা বিয়ে দিয়ে দেন, তারপর আপনার ছোট বোনটা তার আন্ডারে থাকবে, ও গার্জিয়ান এখানে পাবে, ওকে আপনি কি কারণে অস্ট্রেলিয়াতে পাঠাবেন?
আমার মানে মনে হয়েছে যে সে আমার কথাটা শুনলো, এরপরে ফাইনালি মহিলাটা তো মরেই গেল। আমরা আমাদের স্যার মেডিকেল এডুকেশনে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ শেখানো হয়, ছোটোবেলা থেকেই শিখে এসছি, এখন তো আরও বেশি জোর দেওয়া হয়। এবং ডক্টর পেশেন্ট রিলেশনশিপের এটা কিন্তু খুব ভালো একটা এক্সাম্পল, যে এতই ভালো রিলেশনশিপ কমিউনিকেশন ডেভেলপ করে যায় যে পরিবারের একজন হিসেবে পারিবারিক একটি সিদ্ধান্ত নেয়ার সময় পেশেন্টরা ডক্টরদের সাথে আমার মনে হয় যে আসলে একটু গল্প করতাম, আমি একটু গল্প করতে পছন্দ করি, তাই এই গল্প করার জন্য এই রিলেশনশিপটা ডেভেলপ করেছে। এবং আমার মনে হয় আমি আমার দৃষ্টিতে আমি ওনাকে একটা ভালো পরামর্শ দিয়েছিলাম। ফাইনালি উনি মরে গিয়েছেন, এখন বাচ্চারা কোথায় আছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এটা উনি বলেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চাকরিটাই ওকে দিয়ে দিই। যেখানেই থাকুক নিশ্চয়ই মেয়েরা, হ্যাঁ নিশ্চয়ই মেয়েরা ভালো থাকুক, সেটি আমার মানে ইচ্ছা। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। একটা খুবই উৎফুল্লদায়ক আয়োজনে আপনি আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, দ্য ডক্টরস ডায়েরির আজকের আয়োজন ছিল রেনাটা ক্যান্সার কেয়ারের সৌজন্যে। রেনাটাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের আয়োজনে থেকে আশা করছি আপনারা ক্যান্সার বিষয়ে অনেক বেশি সচেতন হবেন। একই সাথে আমাদের একজন বিশিষ্ট অনকোলজিস্ট বাংলাদেশে, তার অনেক অজানা তথ্য আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, আমাদের পরবর্তী আয়োজনের সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।